আচ্ছা, আজ আমরা মূলত চ্যাপ্টার 16 এর শেষের পোর্শনটা দেখব। মানে আজ ক্লাসের পরে চ্যাপ্টার 16 শেষ, এরপরে আমরা চ্যাপ্টার 17 এ পরবর্তী ক্লাস থেকে শুরু করব চ্যাপ্টার 17 এর প্রবলেমগুলো। জি স্যার। দেখো, এই একটু পুরোনো কনসেপ্ট ক্লিয়ার হয়ে নিচ্ছি। তো লেফটের যে ফিগার, এই লেফটের ফিগারটাতে কোন একটা রড বা বার দেখানো হয়েছে। এই বারে এটার মাস সেন্টার নিশ্চয়ই এখানে, হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি যাই বলো, মাস সেন্টার এখানে সেন্টারে। এবং এই মাস সেন্টারের সাথে যদি এরকম করে, এটাকে আমরা রোটেশন বলতে পারি, তাই না? পিওর রোটেশন, মানে সিজি কেই কেন্দ্র করে এই বারটা ঘুরলো, এটা হচ্ছে পিওর রোটেশন। তাহলে এই ক্ষেত্রে এই বারের সিজি এবং সেন্টার পয়েন্ট, মানে যে পয়েন্টকে কেন্দ্র করে ঘুরবে, এই দুটা কিন্তু একই পয়েন্ট। হ্যাঁ, এবং এরকম কেসে আমরা শুধুমাত্র বলতে পারি রোটেশন, পিওর রোটেশন, যা এখানে হলো। যে একটা অবজেক্টের সিজি এবং সেন্টার পয়েন্ট বলতে যে পয়েন্টকে বেসিস করে ঘুরবে, এই দুটো পয়েন্ট যদি একই জায়গাতে হয়, তাহলে একে রোটেশন বলা যায়, পিওর রোটেশন, শুধুমাত্র রোটেশন। আর এই ডান পাশের ফিগারটাতে যদি দেখো, তাহলে ডান পাশের ফিগারটা, এই বারের এই সিজি হচ্ছে এখানে, সিজি বা মাস সেন্টার ওখানে, আর যে পয়েন্টকে কেন্দ্র করে ঘুরবে সে পয়েন্টটি হচ্ছে এখানে। তাহলে যদি রোটেট করে তাহলে কেমন হবে নেচার? এরকম, তাই না? আবার দেখো, তাহলে এখানে সিজি এক জায়গায় আর সেন্টার যাকে কেন্দ্র করে ঘুরছে ওইটা আরেক জায়গায়, দুই জায়গায় তো হচ্ছে। এই যে বাম পাশে যে ফিগার, একে আমরা রোটেশন কেন বলতেছি? রোটেশন বলতেছি এই তার অবস্থান চেঞ্জ করতেছে। যেমন এই আমি দুটো সার্কেল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন। তাহলে গ্রিনটা কি হবে, এভাবে গ্রিনটার পজিশন আছে উপরে, আস্তে আস্তে সে নিচের দিকে চলে যাবে এবং রেডটা উপরের দিকে চলে আসবে, এরপরে আবার রেডটা নিচের দিকে চলে যাবে, গ্রিনটা উপরের দিকে চলে আসবে। এভাবেই তো কমপ্লিটলি, একেই কিন্তু রোটেশন বলবো। হ্যাঁ, কমপ্লিটলি একটা সাইকেল হলো। তাহলে রোটেশনের কনসেপ্টটা কিন্তু এরকমই, যে যার পজিশন ছিল উপরে ছিল, যদি এই অবজেক্টটাই এখানে চলে আসতো, ধরে নাও এখানে চলে আসতো, এবং এই গ্রিনটা গ্রিনের জায়গাতেই থাকতো এবং রেডটা রেডের জায়গাতেই থাকতো, এভাবে আসতো, তাহলে কিন্তু এটাকে রোটেশন বলতাম না। কেননা এই গ্রিন সার্কেল উপরেই আছে এবং রেড সার্কেল নিচেই আছে, এটাকে বলতাম ট্রান্সলেশন, কেননা পজিশন চেঞ্জ হয়নি। আর যদি এমন হতো যে গ্রিনটা তার উপর ইয়া থেকে, উপরের পজিশন থেকে সরে নিচে চলে আসতো, যেমনটা এখানে হয়েছে, এরকম যদি হতো, কমপ্লিটলি সাইকেল না ঘুরলেও যদি এরকম পজিশনেও আসতো, এরকম পজিশনেও আসতো যে গ্রিনটা এখান থেকে এই জায়গাতে চলে এসেছে আর রেডটা এই পয়েন্ট থেকে এখানে চলে এসেছে, তাহলে কিন্তু রোটেশন। হ্যাঁ, তাহলে রোটেশন কিন্তু এভাবেই বলতে পারি যে কোনো অবজেক্টের ইন্টারনাল পয়েন্ট, এগুলো যদি একদম তার এই সিজি সিজি থেকে তার পজিশন চেঞ্জ করে, যেমন সিজি থেকে গ্রিন পয়েন্ট সবসময় উপরেই থাকার কথা ছিল, কিন্তু তা না হয়ে এখানে সিজি থেকে গ্রিন পয়েন্ট চলে গেল ডান পাশে, তাহলে এটা হচ্ছে জাস্ট রোটেশন। এখানে রোটেশন হয়েছে। এভাবে আমরা রোটেশনটাকে নরমালি বলে থাকি, যে সিজি থেকে অন্যান্য পয়েন্টগুলোর পজিশন যদি পরিবর্তন হয়, যদি এই অবজেক্টটা এখানে চলে আসতো, একটু আগেই যা বলতেছিলাম যে গ্রিন পয়েন্ট উপরে থাকতো এবং রেড পয়েন্ট নিচে থাকতো, তাহলে কিন্তু সিজি থেকে আসলে এই সিজি থেকে অন্য পয়েন্টগুলোর গ্রিন পয়েন্ট বলো বা রেড পয়েন্ট বলো, এগুলোর পজিশন কিন্তু কোনো চেঞ্জ হয়নি।
তাহলে এই সমস্ত ক্ষেত্রে এটাকে রোটেশন বলতে পারতাম না, যদিও এটা অনেক বাঁকা পাথ এভাবে ঘুরে ঘুরে তারপরে আসতো, এরপরে এটাকে রোটেশন বলা যেত না যদি এই পজিশন গুলো চেঞ্জ না হতো। আর যদি এই গ্রিন পয়েন্ট সিজি থেকে তার পজিশন চেঞ্জ করে, গ্রিন পয়েন্ট বা রেড পয়েন্ট বা অন্য যে কোনো পয়েন্ট, গ্রিন পয়েন্ট রেড পয়েন্ট উদাহরণের জন্য দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এটাকে রোটেশন বলতে পারি। মানে তোমরা রোটেশনটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে রোটেশনের ক্ষেত্রে এখানে যে কাজটি হলো, মাস সেন্টার অর্থাৎ সিজি এবং তার সাথে যে পয়েন্টকে কেন্দ্র করে ঘুরবে রোটেশনাল সেন্টার, এই দুটো সেন্টারই একই জায়গাতে। তো সেক্ষেত্রে আমরা একে শুধুমাত্র রোটেশনই বলতে পারি, যেটা এভাবে দেখিয়েছি। হ্যাঁ, আর এই ডান পাশের ফিগারে মাস সেন্টার ঠিক এখানে অর্থাৎ সিজি এখানে, কিন্তু রোটেশনাল সেন্টার নিচে। তাহলে সেক্ষেত্রে যদি এটা রোটেট করে তাহলে এরকম হবে, তাই না? সেটাও কিন্তু রোটেট করছে, কেননা তোমরা দেখো এই গ্রিন পয়েন্ট কিন্তু, এই গ্রিন পয়েন্টের কথা যদি চিন্তা করো, যখন এই পজিশনে চলে আসলো তখন কিন্তু গ্রিন পয়েন্ট অলরেডি ডানে চলে আসবে। তার মানে তার সিজি থেকে গ্রিন পয়েন্ট কিন্তু, সিজি থেকে গ্রিন পয়েন্টটা উপরে ছিল, কিন্তু উপরে না থেকে এখন কিন্তু ডানে চলে আসছে। তার মানে এখানে রোটেশন হয়েছে। রোটেশনের কনসেপ্টটাই তেমন, সিজি থেকে অন্যান্য পয়েন্ট গুলো সেগুলোর পজিশন চেঞ্জ হওয়া, তার মানে এখানে রোটেশন হয়েছে। তাহলে এটা তো একটা রিজিড বডি। যদি রিজিড বডি না হতো, যদি রিজিড বডি না হয়ে ধরে নাও এই হলো সেন্টার, আর এখানে ছোট্ট একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্ট যদি এরকম করে ট্রাভেল করতো তাহলে এটাকে কি মোশন বলতাম? সার্কুলার। সার্কুলার। এটাকে আমরা সার্কুলার মোশন বলতাম। তোমরা জানো যে সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা এরকম দুটো অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট হতে পারি, যে কোনো একটা ইনস্ট্যান্ট, যে এটা ট্যানজেনশিয়াল এবং সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন কাজ করে নরমাল। এবং শুধু এটা যে ওই পজিশনে হবে তা না, এই অবজেক্টটা যদি এই পজিশনে চলে আসতো, এই পয়েন্টটার কথা বলতেছি, অবজেক্ট বলা যাবে না, তাহলে এদিকে তার ট্যানজেনশিয়াল হতো, এদিকে নরমাল হতো, এটা তোমরা সমস্তই জানো। তা এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে তো এটা বোঝা যাচ্ছে যে একটা সার্কুলার পাথে মুভ করেছে, এরকম একটা সার্কুলার পাথে, এরকম একটা সার্কুলার পাথে মুভ করলো, সার্কুলার পাথে মুভ করলো, তার সাথে সাথে কিন্তু আবার রোটেশনও হলো। কিন্তু সার্কুলার পাথে মুভ করলো, এই সার্কুলার পাথের রেডিয়াসটুকু কতটুকু ধরবো, এটা হচ্ছে কথা। তার মানে আমরা এখানে বুঝে গিয়েছি যে এখানে সার্কুলার মোশনের অংশও হলো এবং তার সাথে সাথে রোটেশনও হলো, যেহেতু এই গ্রিন পয়েন্ট রেড পয়েন্টের পজিশন সিজির রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তার মানে রোটেশন আছে এবং তার সাথে সাথে একটা সার্কুলার মোশনের মতো দেখা যাচ্ছে আমাদের কনসেপ্টে, তাই বলে সার্কুলার মোশনের মতো। তো এক্ষেত্রে এই সমস্ত রিজিড বডির ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, এদেরকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করি যে একে আসলে আমরা দুটো অংশে ভাগ করি। একটাকে বলি এই রোটেশন হচ্ছে এবং তার সাথে সাথে সার্কুলার মোশন হচ্ছে। এবং এই সার্কুলার মোশন প্রথমে চিন্তা করে থাকি যে সার্কুলার মোশন হচ্ছে এর যে সিজি যে পয়েন্টটি বা মাস সেন্টার, এই পয়েন্টকে নিয়ে শুধু চিন্তা করি যে মাস সেন্টার পয়েন্টটা কি হয়েছে, মাস সেন্টার পয়েন্টটা পুরো সার্কুলার পাথ জুড়ে ঘুরেছে, অন্য সব পয়েন্টই ঘুরেছে। তো আমরা যা চিন্তা করি মানে অ্যানালাইসিসের ক্ষেত্রে, যে মাস সেন্টার পয়েন্টটি পুরো সার্কুলার পাথ জুড়ে ঘুরলো এবং মাস সেন্টারের রেসপেক্টে অর্থাৎ এই সিজির রেসপেক্টে এই অবজেক্টটা আবার সাথে সাথে রোটেটও করলো। তার মানে পুরো এই মেকানিজম বা পুরো এই সেন্টার যদি দূরে থাকে, রোটেশনাল সেন্টার দূরে এবং সিজি অন্য জায়গায়, এরকম একটা যদি কাজ এখানে হয়ে থাকে, তাহলে একে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। আমরা এভাবে বলতে পারি যে রোটেশন থেকে এই সিজিটা পুরো জায়গা জুড়ে সার্কুলার পাথ ট্রাভেল করলো এবং তার সাথে এই সিজির রেসপেক্টে পুরো বডিটা সিজি কে কেন্দ্র করে ঘুরলো, এরকম আর কি। আমি কি কিছুটা বোঝাতে বললাম কিনা তোমাদের? দেখো এভাবে আমরা বলতে পারি যে এই অবজেক্টটির, এটা তো শিওর হয়ে গেলাম যে এটা রোটেশনাল এবং সার্কুলার দুটা মোশনই আছে। আচ্ছা, তাহলে এভাবে আমরা বলতে পারি যে
পুরো অবজেক্টটার সিজি পুরো সার্কুলার পাথ ট্রাভেল করলো, গুড, এবং তার সাথে এই অবজেক্টটি সিজি কে কেন্দ্র করে এই অবজেক্টটি আবার পুরো রোটেট করলো। এই দুটো জিনিসের সমন্বয়েই আসলে এই মোশনটি হয়। তোমার কি আমার কথা ধরতে পারলে? জি স্যার, বুঝতে পারছি। মানে এই বাম পাশের ফিগারটা তো একদম পিওর রোটেশন। হ্যাঁ, বাম পাশের ফিগারটা তো পিওর রোটেশন, শুধুমাত্র সিজি কে সেন্টার করে ঘুরলো। আর এই ডান পাশের ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি যে সিজি এক জায়গাতে আর রোটেশনাল সেন্টার আরেক জায়গাতে। তাহলে এটা দেখতে অনেকটা এরকম একটা মোশন। তাহলে এই ক্ষেত্রে কি বলা যাবে? এই ক্ষেত্রে বলা যাবে এই সিজি এটা সার্কুলার পাথ মুভ করেছে এবং তার সাথে সাথে এই পিওর রোটেশনের যে কাজটুকু, অর্থাৎ সিজি কে বডি ঘুরছে। কেন্দ্র করে ঘোরা, সেই কাজটুকু হয়েছে। এভাবে বলতে পারি। ইয়ারফোন লাগাইলে এই প্রবলেম হচ্ছে, আমি তো কথা বলতেছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এখানে কাজ। তোমার কি কথাটা ক্লিয়ার? প্রবলেম করলে আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সিজি পয়েন্টটি সার্কুলার পাথে মুভ করলো এবং পুরো বডিটি সিজি কে কেন্দ্র করে রোটেট করলো, যেমনটা পিওর রোটেশনে হয়েছিল, ঠিক ওরকম, ঠিক হুবহু ওরকম একটা কাজ। তাহলে এটাকে দুটো অংশকে ভাগ করতে পারি। সার্কুলার মোশন কার জন্য? শুধুমাত্র এই সিজি পয়েন্টের জন্য। আর রোটেশন অনলি সিজি পয়েন্টকে কেন্দ্র করে রোটেট করবে, ঘুরবে। এই তো অনেকটা এরকমই। তোমরা এই যে আমরা এই মোশনের কাজ করেছি না, একটা চাকা ঘুরছে এবং সাথে সাথে সামনের দিকে এগোচ্ছে। এই কাজটি যদি হয়ে থাকে তাহলে আমরা একে ডিভাইড করার সময় কি করেছিলাম, যে এর সিজি পয়েন্ট কমপ্লিটলি ট্রান্সলেশনাল হবে, এর সাথে সাথে সিজি কে কেন্দ্র করে পুরো এই চাকাটি রোটেট করবে। প্লেন মোশনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম না, এই তো এই কনসেপ্টই, সেম কনসেপ্ট। ওটা হয়তো ট্রান্সলেশনের জন্য পড়েছিলাম, এটাও ঠিক তাই। সার্কুলার মোশনই এক ধরনের ট্রান্সলেশনাল মোশন। তো এখানে সিজি পয়েন্টটা সার্কুলার হবে এবং সিজি পয়েন্টকে করে সেন্টার করে এই অবজেক্টের ঘুরবে। এনিওয়ে, এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটা প্রবলেমে যাব। হ্যাঁ, তাহলে দেখো এই চ্যাপ্টারের 16.7 স্যাম্পল প্রবলেমটা দেখাচ্ছি। স্যাম্পল প্রবলেমটা ভালো একটা প্রবলেম। এখানে বলা হচ্ছে যে তো পোরশন এ ও বি, হ্যাঁ, পোরশন এ ও বি, এই পুরো গিয়ার এবং এই পুরো অংশটা, হ্যাঁ, এ ও বি এটা সহ পোরশন এ ও বি অফ এ মেকানিজম, এটা একটা মেকানিজম যেটা কনসিস্ট অফ 400 mm স্টিল। এই 400 mm স্টিল রড এবং তার সাথে কি করা আছে, 400 mm স্টিল রড ওবি, তা দেখতে পাচ্ছি, টু এ গিয়ার ই, ওয়েল্ডেড টু এ গিয়ার ই উইথ এ রেডিয়াস অফ 120 mm। তার মানে বোঝা যাচ্ছে এই রড এবং এই যে ই গিয়ার, মানে এই গিয়ার এবং এই রড দুটো ওয়েল্ডিং করে জয়েন্ট করা আছে। আচ্ছা, that can rotate about a horizontal shaft O, এবং এই পুরো মেকানিজমটা এই ও পয়েন্ট বা ও শ্যাফটকে কেন্দ্র করে রোটেট করতে পারে। তার মানে যেহেতু ওয়েল্ডিং করা, মানে ওয়েল্ডেড অবস্থায় আছে, ওয়েল্ডিং এখানে ব্যবহার করা হয়েছে, তার মানে এই যদি গিয়ারটি যদি এদিকে ঘুরে, তাহলে পুরো বডিটি একদম এই রডটি সহ ঘুরবে। বা গিয়ারটি যদি উল্টো দিকে ঘুরে, তাহলে গিয়ারের সাথে, যেহেতু এই রডটি ওয়েল্ডিং এর মাধ্যমে কানেক্টেড, মানে ওয়েল্ডেড করা আছে, তাহলে সেক্ষেত্রে এই পুরো রড সহ একবারে ঘুরবে। আচ্ছা, ওকে। Can rotate about a horizontal shaft O. It is actuated by gear D, হ্যাঁ, এবং এটাকে চালনা করা হয় গিয়ার ডি এর মাধ্যমে। at the instant shown, এই অবস্থায় যখন এই ফিগারটা দেখানো হয়েছে, has a clockwise angular velocity of 8 radian per second। তার মানে এই ডি গিয়ারের এই অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 8 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে এই ডি গিয়ারের অ্যাঙ্গুলার ভেলোসিটি 8 রেডিয়ান পার সেকেন্ড এবং এটা হচ্ছে ক্লকওয়াইজ।
তাহলে যে ডি গিয়ারের, এই ডি গিয়ারের কথা চিন্তা করতেছি আমি, এটা জাস্ট ড্র করেছি 8 রেডিয়ান পার সেকেন্ড অ্যান্ড এ কাউন্টার ক্লকওয়াইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এবং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে 40 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এবং এর ডিরেকশন হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ অ্যাক্সিলারেশনের ডিরেকশন উল্টো দিকে। আচ্ছা, এখানে তো তোমরা ঠিক জানোই যে ভেলোসিটি দিয়ে শুধুমাত্র কি ইন্ডিকেট করে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা যাই বলো, ভেলোসিটি দিয়ে ইন্ডিকেট করা হয় যে অবজেক্টটি কোন দিকে মুভ করছে। এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্লকওয়াইজ মানে অবজেক্টটি, এই ডিস্কটি ঘুরছে বা গিয়ারটি ঘুরছে ক্লকওয়াইজ, আর অ্যাক্সিলারেশন দিয়ে ইন্ডিকেট করে যে স্পিড বাড়বে বা কমবে। যদি অ্যাক্সিলারেশনের ডিরেকশন এই ভেলোসিটির ডিরেকশনের উল্টো দিকে হয়, এর মানে হচ্ছে স্পিড আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি অ্যাক্সিলারেশনের ডিরেকশন এই ভেলোসিটির দিকে হতো, এর মানে হচ্ছে এই ডিস্কের বা গিয়ারের স্পিড বাড়তে থাকবে। ঠিক না? এরকমই তো ছিল আমাদের কনসেপ্টটা, নাকি বলো? সব ক্ষেত্রেই ট্রান্সলেশনাল বলো, রোটেশনাল বলো, একই। আচ্ছা, তার মানে অ্যাক্সিলারেশন ডিরেকশন কোন দিকে হলো এটা আপাতত আমাদের কনসার্ন না। আমরা বুঝতে পারলাম যে গিয়ারটা ক্লকওয়াইজ ঘুরছে, এতটুকু। আচ্ছা, ওকে। তারপরে কি বলা হচ্ছে, নোয়িং দ্যাট দ্য রড ওবি হ্যাজ এ মাস অফ 3 কেজি। এই ওবি রডের, এই রডটার মাস হচ্ছে 3 কেজি, এবং গিয়ার ই, এই যে এই গিয়ারটা যেটা ওয়েল্ডেড করা আছে রডের সাথে, এই গিয়ার ই এর মাস হচ্ছে 4 কেজি, এবং রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 85 mm। এই গিয়ারের জন্য রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 85 মিলিমিটার, রেডিয়াস হচ্ছে 120 আর রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 85। ওকে, তো ডিটারমাইন, বের করতে বলা হয়েছে দ্য ট্যানজেনশিয়াল ফোর্স এক্সার্টেড বাই গিয়ার ডি অন গিয়ার ই। তার মানে গিয়ার ই যদি যেহেতু গিয়ার ই ক্লকওয়াইজ রোটেট করছে, আমরা নিশ্চিত হয়ে গেলাম, তাহলে খুব স্বাভাবিক গিয়ার ই ঘোরার জন্য একে নিশ্চয়ই এরকম ভাবে একটা দিবে, কি বলে, ফোর্স দিবে। ফোর্স দিয়েই তো গিয়ার ই ঘুরতে চাইবে এবং সাথে সাথে একে ঘোরাবে। সেই ট্যানজেনশিয়াল ফোর্স কত সেটা বের করতে বলা হয়েছে। এখানে একটাই ফোর্স কাজ করবে, ট্যানজেনশিয়াল ফোর্স, কেননা গিয়ার শুধুমাত্র দাঁতের সাথে দাঁত নিচের দিকে, ওকে, যদি ক্লকওয়াইজ ঘুরে, আমাদের এই কেসে ক্লকওয়াইজ ঘুরলে এভাবে এই দাঁতের সাথে দাঁত নিচের দিকে ধাক্কা দিবে, হ্যাঁ, নিচের দিকে চাপ দিবে, যাই বলো। তাহলে ট্যানজেনশিয়াল ফোর্সটি বের করতে বলা হয়েছে, এবং তার সাথে সাথে দ্য কম্পোনেন্ট অফ দ্য রিয়াকশন এট পয়েন্ট ও, এই ও পয়েন্টের রিয়াকশন বের করতে বলা হয়েছে। ও পয়েন্টের দ্য কম্পোনেন্ট অফ রিয়াকশন এট পয়েন্ট ও অন দ্য শ্যাফট। তার মানে এই ও পয়েন্ট তো আসলে এই পুরো গিয়ার এবং এই রড কিন্তু একসাথে ওয়েল্ডেড করা, হ্যাঁ, একদম ওয়েল্ডেড করা, কোনো প্রবলেম নেই। কিন্তু এদের মাঝখানে এই যে শ্যাফট আছে, যেই শ্যাফটের মধ্যে বিয়ারিং লাগানো আছে, এবং এই গিয়ারটি ওই বিয়ারিং এর উপর বেসিস করে ঘুরে, ওখানকার ওই ও শ্যাফটের মধ্যকার রিয়াকশন ফোর্স কত হবে। এবং এটা অনেকটা পিন জয়েন্টের মতোই, হ্যাঁ, যেহেতু বিয়ারিং, তো এই ক্ষেত্রে আমরা দুটো কম্পোনেন্ট ধরতে পারি। এনিওয়ে, আমরা একটু ফিগারটা ড্র করব। তাহলে দেখো, তাহলে ফিগারটা যদি ড্র করি, তাহলে আমাদের তো দুটো ফিগার ড্র করতে হয় নরমালি, একটা ফোর্সের ডায়াগ্রাম এবং একটা কাইনেটিক ডায়াগ্রাম। তাহলে ফোর্সের ডায়াগ্রামে এখানে কি কি ফোর্স আসতে পারে? প্রথমত এই গিয়ারের ট্যানজেনশিয়াল ফোর্স আসবে। এই গিয়ার যদি ডি গিয়ার যদি ঘুরতে চায়, তাহলে এই গিয়ারের উপরে চাপ দিবে, তাহলে সেই চাপ ট্যানজেনশিয়াল ফোর্স, এভাবে দিলাম এফ। এবং এখন কথা হচ্ছে, এই পুরো অবজেক্টটা কিন্তু এই এই ডিস্ক এবং সরি এই গিয়ার এবং তার সাথে এই রড, এই পুরো অবজেক্টটা কিন্তু একসাথে ওয়েল্ডেড করা। এখন এই ধরনের প্রবলেম, এই শেপটা কিন্তু আমাদের জন্য কমন না। এরকম একটা শেপ, তাই না? অনেকটা এরকম একটা শেপ, এরকম একটা শেপ। আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারি ডিস্কের জন্য, পারি, যেটা হচ্ছে হাফ mr স্কোয়ার, অথবা রেডিয়াস অফ জাইরেশন জানা থাকলে mk স্কোয়ার। আবার এই রডের জন্য আলাদাভাবে পারি, রডের জন্য 1/12 ml স্কোয়ার, এটা যদি এল হয়। কিন্তু এখানে যে শেপটা হলো, সেই শেপটা কিন্তু এরকম একটা শেপ, এই যে এইখানে যেটা দেখাচ্ছি এরকম একটা শেপ। তো এই শেপের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের জানা নাই। যদি রেডিয়াস অফ জাইরেশন জানি, তাহলে সেক্ষেত্রে জানা যাবে। তো এই ধরনের প্রবলেম মূলত দুভাবে। শেফ এরকম হয় কারণটা একবার বলেন স্যার।
মানে এখন তো আসলে এই এই গিয়ারের সাথে এই রডটা ওয়েল্ডেড করা, তার মানে এই শেপটা হচ্ছে এরকম। যদি রোটেট করে এমন তো হবে না যে গিয়ারটা আলাদা রোটেট করবে আর এটা আলাদা রোটেট করবে, তা তো করবে না, দুটো তো একই সাথে কম্বাইন্ডলি রোটেট করবে। তার মানে শেপটা দেখতে কেমন হলো? অনেকটা ললিপপের মতো না, যে ললিপপের একটা কাঠি এবং তারপরে এখানে ললিপপ, এরকম না অনেকটা? তার মানে এরকম শেপের ক্ষেত্রে তুমি দুভাবে প্রবলেম সলভ করতে পারো। প্রথমত তুমি এই প্রবলেমটাকে মনে করতে পারো যে এটা এরকম একটা ললিপপ শেপ। তাহলে ললিপপ শেপ হলে এই ললিপপ শেপের জন্য আমাদের এই এটার মাস সেন্টার, ডিস্কের জন্য মাস সেন্টার কোথায়, মানে সিজি কোথায়? সেন্টারে। আর রডের জন্য সিজি কোন জায়গাতে? এখানে। এটার মধ্যবিন্দু দৈর্ঘ্য কি? জি স্যার। কিন্তু এই পুরো ললিপপ শেপের মাস সেন্টার কোথায় আমরা জানি? জানি না। না স্যার। কিন্তু আমরা বের করতে পারবো, তাই না? এটা বের করা যাবে, এটা খুব কঠিন কিছু না, ফর্মুলা দিলেই হবে। যদি তুমি এখান থেকে এক্সিস চিন্তা করো, তাহলে প্রথমে চিন্তা করতে হবে এই ডিস্কের ক্ষেত্রে ডিস্কের মাস কত। ডিস্কের মাস যদি ক্যাপিটাল এম ধরি, তাহলে ডিস্কের মাস ইনটু রেডিয়াস তো হবে না, কেননা ডিস্কের মাস আর এই 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 সেন্টারে আমরা এক্সিস ধরেছি, তাহলে এটা হবে মাস ইনটু 0 প্লাস রডের মাস যদি ছোট এম ধরি, তাহলে এটার ডিসটেন্স হচ্ছে এখান থেকে 400 অর্ধেক, ধরে নাও 200, তাহলে 200 বা 0.2 ধরলাম, ডিভাইডেড বাই দুটো মাস দিয়ে যোগ দিয়ে দেবো এম প্লাস এম। এভাবেই তো করে সিজি, তাই না? তোমরা এরিয়ার ক্ষেত্রে আগে বের করতে না, মনে আছে না, যে এরিয়া ইনটু ডিসটেন্স প্লাস এরিয়া ইনটু যতগুলো এরিয়া থাকে সবগুলো। জি স্যার, এখানে শুধু মাস আর এরিয়া দুইটা চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ, আর হলো থাকলে মাইনাস করে দেবো, তাই না? জি স্যার। আচ্ছা, তো এভাবেও করা যেতে পারে, এটা একটা ওয়ে। কিন্তু এই সিজি বা বের করা গেল, হয়তো সিজি এরকম কোন একটা জায়গাতে আসবে পুরো শেপের জন্য। কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ক্ষেত্রে একটু টাফ, হ্যাঁ, বা করা যাবে, একটু কমপ্লেক্স। তো আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে তুমি যখন এগুলো নিয়ে কাজ করবে, তখন এই দুটোকে আলাদা আলাদা ভাবেও যদি চিন্তা করো, যে ডিস্ক রোটেট করবে এবং এই এটাকে কি বলে রডটাও রোটেট করবে, এবং ডিস্কের জন্য মাস সেন্টার হবে এই সেন্টারে, আর রডের জন্য মাস সেন্টার হবে পাশে। মানে এদেরকে আমি আলাদাভাবে চিন্তা করেও কাজ করলে একই রেজাল্ট আসবে। তো আমরা আলাদাভাবেই কাজ করব, কেননা যদি কম্বাইন করে অ্যানালাইসিস করি, তাহলে একটা ললিপপ শেপের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বা আবার আলাদা করে সিজি বের করা, এটা কোয়াইট ডিফিকাল্ট। হ্যাঁ, বা এটা হয়তো একটু ইজি প্রবলেম, সমস্যা হবে না। কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে এগুলো বের করা বেশ খানিকটা সময় সাপেক্ষ। তো এই ক্ষেত্রে আমরা আলাদাভাবে করতে পারি। আলাদাভাবে করলে যেমন এখন আলাদা করে চিন্তা করো যে ডিস্ক, এটা চিন্তা করি না, ডিস্ক রোটেট করবে, সাথে সাথে এটাও রোটেট করবে, এই রডটাও রোটেট করবে, দুটোই রোটেট করবে, একই রিদমে রোটেট করবে। যেহেতু ওয়েল্ডেড করা, তার মানে একই রিদমে রোটেট করবে। তো আমি এখন আলাদা আলাদা চিন্তা করবো। তাহলে ডিস্কের ক্ষেত্রে চিন্তা করো, ডিস্কের ক্ষেত্রে তার ওয়েট যদি আমরা দিতে চাই, তাহলে ওয়েট কোন পয়েন্টে দিব? ডিস্কের ওয়েটটা যদি দিতে চাই, তাহলে এই ডিস্কের ওয়েট নিশ্চয়ই তার নরমালি তো মাস বিন্দু দিতে হবে। সেন্টারে স্যার। সেন্টারে। সেন্টারে। তাহলে ডিস্কেরটা সেন্টারে দিলাম। আর আর রডের ডিস্কের ক্ষেত্রে আর কোনো নাই। হ্যাঁ, অবশ্য আমাদের এখানে শ্যাফটের মধ্যে রিঅ্যাকশন ফোর্স বের করতে বলা হয়েছে, তাহলে শ্যাফটের রিঅ্যাকশন তো দিয়ে দিই। শ্যাফটের রিঅ্যাকশন ওখানে বিয়ারিং এর মতো আছে, বা এটা রিঅ্যাকশন তো এইভাবে দেওয়া যায়, আর এক্স আর ওয়াই দিলাম। বা তোমরা শুধু একটাও ধরতে পারতে, সেক্ষেত্রে আবার অ্যাঙ্গেল চিন্তা করে দেয়া লাগতো। আমি দুটো কম্পোনেন্ট ধরেছি। আরেক স্যার, হ্যাঁ বলো। এখানে যেহেতু ওয়েল্ডিং করা আছে, মোমেন্ট আসবে না? আমরা ওয়েল্ডিংটা আসলে মানে এটাকে ওয়েল্ডিংটাকে কি বলে মানে ভেঙে ফেলছি না। তোমাকে একটু এখানে খেয়াল করতে হবে যে এই গিয়ারের সাথে কিন্তু এই রডটা ওয়েল্ডিং করা, এই পুরো মেকানিজমটা আবার বিয়ারিং দিয়ে লাগানো। আমাদের ওই বিয়ারিং এর সাথে যে শ্যাফট আছে, সেখানকার রিঅ্যাকশন বের করতে বলা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ওয়েল্ডিং হলো তো আমরা এখানে আবার একটা মোমেন্ট দিতাম, আর যদিও আমাদের এখানে ওয়েল্ডিং ভাঙার তো দরকারই নেই, এবং তারা চায়ও নাই যে ওয়েল্ডিং ভাঙলে কত হবে। জি স্যার, বুঝছি। দেখো দা কম্পোনেন্ট অফ রিঅ্যাকশন এট পয়েন্ট ও অন দা শ্যাফটে। হ্যাঁ, ওখানে একটি শ্যাফট আছে, এই যে কালো অ্যাশ কালার যে অংশটা, এটাই হচ্ছে shaft। আচ্ছা, যাই হোক,
তাহলে আমরা ওয়েট দিলাম, তার সাথে রিয়াকশন দিলাম। আর এই বারের ক্ষেত্রে চিন্তা করি, বারের ক্ষেত্রে তাহলে শুধু বারের ওয়েটটা দিব তার সিজিতে, এই তো হয়ে গেল। যদি এইগুলো আলাদা আলাদা করেই চিন্তা করতেছি, কাজ করতেছি, অ্যানালাইসিস করে দেখা যায় আলাদা করে করলেও যা রেজাল্ট, এবং পুরো এই ললিপপ সব শেপকে একসাথে কাজ করলেও সেম আসবে। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমার ফোর্সের ডায়াগ্রাম। আর বোধহয় কোনো ফোর্স নাই। ওয়েট দিয়ে দিয়েছি বারের জন্য, আর শ্যাফটের জন্য আর এক্স আর ওয়াই দিলাম, আর ডিস্কের জন্য তার ওয়েট দিলাম এবং ট্যানজেনশিয়াল ফোর্স। আর কাইনেটিক ডায়াগ্রামে এসে, কাইনেটিক ডায়াগ্রামে ডিস্ক রোটেট করবে, তাই না? কোন দিকে রোটেট করবে ডিস্ক? ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। ডিস্কের ক্ষেত্রে চিন্তা করতে পারি, তাহলে ডিস্ক অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। ডিস্কেরটা কি পিওর রোটেশন, মানে ডিস্কের জি মানে সেন্টার অফ গ্র্যাভিটি এবং রোটেশনাল সেন্টার দুটো কি একই জায়গাতে? স্যার একই জায়গায় তো হওয়ার কথা না স্যার। ডিস্কের Yes, sir. ক্ষেত্রে এর ক্ষেত্রে রোটেশন শুধুমাত্র ডিস্কের ক্ষেত্রে কিন্তু একই জায়গাতে, ডিস্কের স্যার হ্যাঁ ডিস্কের স্যার। ক্ষেত্রে একই জায়গায় হবে স্যার। সেন্টারই একই সেম জায়গাতে। তাহলে ডিস্কের ক্ষেত্রে আমরা বলতে পারি পিওর রোটেশন। তাহলে এই দিলাম, ডিস্কের ক্ষেত্রে রোটেশন হবে। আর বারের ক্ষেত্রে রোটেশনাল সেন্টার তো এখানে, আর সিজি কোথায় বারের ক্ষেত্রে? সিজি কিন্তু এখানে 200 মিলিমিটার নিচে স্যার। 200 মিলিমিটার নিচে। তাহলে বারের ক্ষেত্রে এটা কি হবে? বারের ক্ষেত্রে পিওর রোটেশন, রোটেশন প্লাস সার্কুলার হবে। স্যার দুইটাই হবে স্যার। তার মানে বারের ক্ষেত্রে এই সিজি পয়েন্টটা হবে সার্কুলার, সার্কুলার সিজি পয়েন্টটা হবে সার্কুলার, এবং ওই সিজি পয়েন্টকে কেন্দ্র করে পুরো বারটা আবার রোটেশনাল। তার মানে এখানে সার্কুলার রোটেশনাল দুটোই থাকবে। তাহলে সার্কুলার হলে সিজি পয়েন্টকে চিন্তা করো, সিজি পয়েন্টে সার্কুলার হলে যদি এভাবে রোটেট করে, এই সার্কুলার পাথে মুভ করে, রোটেট করে বলতেছি, সার্কুলার পাথে মুভ করে, তাহলে দুটো কম্পোনেন্ট, একটা দিলাম এভাবে মাস ইনটু অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, আরেকটা হচ্ছে নরমাল। ওকে, এই হলো সার্কুলার অংশ দিলাম। এবং সার্কুলার অংশ দেওয়ার পরে তো এই বারটি আবার সার্কুলার প্লাস এই বারটি এই সিজি কে কেন্দ্র করে, এই বারের সিজি কে কেন্দ্র করে আবার রোটেট করবে, তাই না? তাহলে এই বারের সিজি কে কেন্দ্র করে রোটেট করবে। এই হয়ে গেল। এটুকু বুঝতে পেরেছো না? আসলে এই ধরনের প্রবলেমে কিন্তু ডায়াগ্রামটাই মেইন, এরপরের ক্যালকুলেশন খুব বেশি কঠিন না, এগুলো ইজি। স্যার লাস্ট ডায়াগ্রামটা আরেকটু বুঝাই দেন। আচ্ছা, এখানে আবার বলতেছি, তো আমরা প্রথমত যে দেখলাম, যেহেতু আমরা আলাদা আলাদা করে দুটো স্টাইলে কাজ করা যায়, যে পুরো শেপকে একবারে চিন্তা করে কাজ করা যায় ললিপপ শেপ, সেটা আমরা করছি না, কারণ সেজন্য তখন আবার আমাদের আলাদা এই পুরো শেপের জন্য একটা সিজি বের করতে হবে, আলাদা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, তো ঝামেলা আমরা যাচ্ছি না। আমরা যেটা করতে চাচ্ছি, যে যেহেতু ডিস্ক ঘুরছে 12 একটু কাইটে কেটে আসছে, কারণ কি? জি জি স্যার। স্যার। কথা কাটা যাচ্ছে। এখনো কি তাই? হ্যাঁ, স্যার আপনি কথা বললে বোঝা যাবে আর কি। এখন এখন কি সেম? এখনো কেটে কেটে আসতেছে? জি স্যার। জি স্যার, এখনো কেটে কেটে আসছে। জি স্যার। তাহলে তো চিন্তারই বিষয়। আমি তাহলে একটু ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি। হ্যাঁ, কি আমার কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এখনো কি কেটে আসতেছে নাকি? না স্যার, ঠিক আছে, কন্টিনিউ করুন। আচ্ছা, মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম হয়তো বা। আচ্ছা আমি বলি, দেখো হয়তো ঠিক হয়ে যাবে। কেননা এখান থেকে মোবাইল নেটওয়ার্কও খুব ভালো কাজ করে না। মোবাইল নেটওয়ার্কে সুইচ করলেও খুব একটা লাভ হবে না। এর আগে তো একদিন সুইচ করলাম মোবাইল নেটওয়ার্কে, সেখানে তোমরা বলতেছিলে আরো কেটে কেটে আসে।
এখনো কেটে কেটে আসতেছে না, ক্লিয়ার হচ্ছে না। জি স্যার হচ্ছে, আপনি কন্টিনিউ করেন। স্যার এখন তো কি দিয়ে আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এখানে তাহলে আমরা যেহেতু দুটো আলাদা করেই চিন্তা করব, যে ডিস্ক আলাদা এবং রড আলাদা, বাট দুটো একই স্টাইলে ঘুরছে। ডিস্কো যেভাবে ঘুরছে, এই ডিস্কো যেই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে, রডও সেই একই অ্যাঙ্গুলার, মানে এদেরকে আবার চিন্তা করা যাবে না যে এরা পিওর আলাদা। আলাদা বলতে আমি অ্যানালাইসিসটা আলাদা করছি, বাট ওরা একই সাথে। হ্যাঁ, তাহলে এই ডিস্কের ক্ষেত্রে আমি এখন কাইনেটিক ডায়াগ্রাম ড্র করব। কাইনেটিক ডায়াগ্রাম ড্র করার জায়গাতে আমাকে মুভমেন্ট গুলো দিতে হবে, কি কি মুভমেন্ট হয়। তাহলে ডিস্কের ক্ষেত্রে কি মুভমেন্ট হয়? ডিস্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্কের সিজিও যে জায়গাতে এবং ঘুরবে ওই সেন্টার, ওই শ্যাফটটা ওখানেই আছে, তার মানে ঘোরার রোটেশনাল সেন্টারও একই জায়গায়। তাহলে ডিস্কের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে রোটেশন হচ্ছে, পিওর রোটেশন। ডিস্কের ক্ষেত্রে পিওর রোটেশন। আর বারের ক্ষেত্রে বার কিন্তু এই বারের রোটেশনাল সেন্টার হচ্ছে এখানে, কেননা রোটেশনাল সেন্টার তো এখানে হতেই হবে, শ্যাফটটা তো আসলে অ্যাকচুয়ালি এখানে। আর বারের সিজি হচ্ছে আর অন্য একটা জায়গাতে, এই মাঝখানে। তাহলে রোটেশনাল সেন্টারে এই জায়গাতে আর সিজি আরেক জায়গাতে। তাহলে বারের ক্ষেত্রে কি হবে? বারের ক্ষেত্রে হবে সার্কুলার এবং তার সাথে রোটেশন, দুটো কাজ একসাথে হবে। যে কাজটি আমরা তোমাদেরকে এখানে দেখিয়েছি, যে এখানে প্রথমে দেখানোর অর্থই হচ্ছিল এই কাজ। হ্যাঁ, এখানে আমি দেখালাম যে এটা হচ্ছে পিওর রোটেশন, বাম পাশটা, যেটা সিজি এবং রোটেশনের সেন্টার একই জায়গাতে, তাহলে পিওর রোটেশন। আর এখানে সিজি এক জায়গাতে এবং তার সাথে রোটেশনের সেন্টার আরেক জায়গাতে। তাহলে এই ক্ষেত্রে যে কাজটি হয়, এই ক্ষেত্রে এভাবে ঘুরতে থাকে, এবং এটাকে আমরা অ্যানালাইসিস করার জন্য আমরা বলি যে এই সিজি পয়েন্টটা এটা আসলে সার্কুলার ভাবে মুভ করছে, মানে সিজি পয়েন্টটা সার্কুলার হচ্ছে এবং এই সিজি পয়েন্টকে কেন্দ্র করে পুরো বডিটা আবার পিওর রোটেশন হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি রোটেশন হবে, সার্কুলার মোশন হবে। সার্কুলার মোশন হবে শুধুমাত্র ওর সিজির জন্য, এই বারের সিজির জন্য। আর রোটেশন হবে, পিওর রোটেশন তো রোটেশনই, সিজি কে কেন্দ্র করে পুরো বডিটা রোটেট করবে। সিজি কে কেন্দ্র করে পুরো বডিটা রোটেট করবে। এই ছিল কনসেপ্ট। তো এখানেও বারের ক্ষেত্রে চিন্তা করো তোমরা, বারের ক্ষেত্রে কিন্তু এই একই কাজ ঘটছে। এই গিয়ারের ক্ষেত্রে বা ডিস্কের ক্ষেত্রে সমস্যা নেই। বারের ক্ষেত্রে যে কাজটি হচ্ছে, বারের ক্ষেত্রে এটা হচ্ছে রোটেশনাল সেন্টার এবং এখানে হচ্ছে সিজি। তার মানে হচ্ছে কি, রোটেশনাল সেন্টার আর সিজি আলাদা আলাদা জায়গায় আছে। তাহলে এই সিজিটি আসলে সার্কুলার মোশনে ট্রাভেল করছে। তাহলে আমরা সিজির জন্য লিখতে পারি সার্কুলার মোশন, এবং এর সাথে তাহলে সিজির জন্য সার্কুলার মোশন লিখি। সিজির জন্য সার্কুলার মোশন মানে কি? সার্কুলার মোশনের দুটো কম্পোনেন্ট থাকে, ট্যানজেনশিয়াল এবং আরেকটা নরমাল। এই সিজির জন্য সার্কুলার মোশন হয়ে গেল, এবং তার সাথে বারের রোটেশন একটু আগে জাস্ট দেখালাম যে এখানে সার্কুলার মোশনও হচ্ছে এবং রোটেশন হচ্ছে, এবং এই রোটেশন কিন্তু আসলে এই কেন্দ্রকে, এইটাকে কেন্দ্র করে না। এই বারের রোটেশন হচ্ছে তার সিজি কে কেন্দ্র করে। মানে অ্যানালাইসিসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তো সে ঘুরছে এভাবেই, বাট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা যেহেতু দুটো কম্পোনেন্টে নরমালি মানে দুটো মোশনে ভাগ করি, এখানে কিন্তু এটাই তোমাদের বারবার দেখাচ্ছিলাম যে এর ক্ষেত্রে তো পিওর রোটেশন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে তো এরকম একটা মোশন, এরকম একটা মোশনকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব? আচ্ছা, এরকম একটা মোশনকে অ্যানালাইসিস করার বুদ্ধি যে সিজি হচ্ছে সার্কুলার, দুটো কম্পোনেন্ট, সিজি হচ্ছে সার্কুলার এবং তার সাথে প্লাস রোটেশন। তাহলে আমরা লিখতে পারি সিজির অংশ হচ্ছে সার্কুলার আর পুরো বডিটার পিওর রোটেশন, পুরো বডিটার পিওর রোটেশন, লাইক এটার মতো। হ্যাঁ, পুরো বডিটার পিওর রোটেশন। এই তো, এই দুটো কাজ একসাথে হওয়া মানেই হচ্ছে এই বডিটা এরকম করে ঘোরা। সিজির সার্কুলার এবং পুরো বডির পিওর রোটেশন, এই দুটো কাজ একই সাথে হওয়ার অর্থই হচ্ছে এই পুরো এই বডিটা এরকম স্টাইলে ঘোরা। ঠিক আছে, তাহলে আমি এই কাজটি এখানে দিয়েছি যে ডিস্কের ক্ষেত্রে রোটেশন আর বারের ক্ষেত্রে সিজিটা সার্কুলার মোশন এবং রোটেশন, সার্কুলার এবং রোটেশন। ওকে, এখন কি বুঝতে পেরেছো মোটামুটি? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটু প্রবলেমে আগাই, না বুঝতে পারলেও সমস্যা নেই। এই ধরনের প্রবলেম আরো আছে, তো আশা করি সলভ হয়ে যাবে। তো দেখো, আমরা প্রথমে মোমেন্ট দিয়ে শুরু করি। তাহলে মোমেন্ট যদি ও পয়েন্টে নেই, এই শ্যাফটের এখানে ও পয়েন্টে মোমেন্ট নিলে
তাহলে এই ফোর্সের অংশে কি আসবে? ফোর্সের অংশে এই এফ ইনটু তার সাথে কি দিব? এফ অ্যান্টি ক্লকওয়াইজ, আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, 120 mm এটা, তাহলে 0.12 লিখবো। তার মানে এই ফোর্সের অংশ লিখবো এফ ইনটু 0.12। আর এখানে এসে কি লিখবো? এখানে এসে ডিস্কের জন্য একটা রোটেশন লিখবো। তাহলে ডিস্কের রোটেশন হচ্ছে আই আলফা। হ্যাঁ, আই আলফা লিখবো, মানে মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু আলফা, আই আলফা। আর এই বারের ক্ষেত্রে তো আবার এই সার্কুলার কম্পোনেন্ট আছে, এখানে দেখো, তাহলে লিখবো এম এ টি, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ দিবে যদি এই পয়েন্টকে মোমেন্ট ধরি। তাহলে এম এ টি ইনটু তার সাথে এই ডিসটেন্সটা হবে 0.2, আর তার সাথে বারের জন্য আরেকটা রোটেশন। দেখো আমি এটাকে এইভাবে লিখেছি যে এফ ইন্টু 0.12 ফোর্সের জন্য, যে এফ ইন্টু 0.12, এরপরে এম এটি, এই যে এম এটি ইন্টু 0.2, এম এটি ইন্টু 0.2, যেহেতু এই পয়েন্টে মোমেন্ট নিলে এম এটি, এম এ এন এর এই নর্মালটা থাকবে না, কারণ নর্মালে কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নাই, সেন্টার দিয়ে যাচ্ছে, আলটিমেটলি এটার জন্য কিছু হবে না। এটার জন্য একটা ই পাবো এম এটি, তার সাথে এই ডিসটেন্স হচ্ছে 0.2, মানে 400 অর্ধেক 200 mm। আর তার সাথে এখন রোটেশন দিতে পারি, তাহলে ডিস্কের রোটেশনও আছে এবং এটার রোটেশন আছে। তাহলে ডিস্কের রোটেশন আই আলফা, আই ডি লিখেছি ডিস্কের জন্য, আর এটা হচ্ছে রডের জন্য, তো তাহলে আই আর আলফা, মানে রডের মোমেন্ট অফ ইনারশিয়া ইনটু আলফা। এই তো সিম্পল। তাহলে আমরা একটু সামনে আগাই। তাহলে যদি এখানে দেখো, তাহলে এই লাইনের পরে আমরা একটু ভেঙে দিব, যে এফ 0.12 এই অংশটা থাকলো, আর এম এখানে রাখলাম, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, হ্যাঁ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে ভাঙলে কিন্তু আলফা ইন্টু আর লেখা যায়, তাই না? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইন্টু আর। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা, আর আর হচ্ছে এই যে পয়েন্টে মোমেন্ট নিয়েছি সেখান থেকে এই ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা কত? 0.2। তাহলে যেখানে আলফা ইন্টু 0.2 লিখেছি এটির জন্য, আর আগে থেকে 0.2 তো আসি, তাহলে আগে থেকে 0.2 এখানে লিখলাম, হয়ে গেল। এখন আসো ডিস্কের ক্ষেত্রে। ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত? ডিস্কের ক্ষেত্রে আমার রেডিয়াস অফ জাইরেশন জানা আছে, তাহলে সেক্ষেত্রে আমি সরাসরি ডিস্কের এম কে স্কয়ার লিখলাম, এম কে স্কয়ার। আর রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া ডাইরেক্টলি কোনো রেডিয়াস অফ জাইরেশন বলা নাই, তাহলে সেক্ষেত্রে রডের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা জানা আছে, ফর্মুলা আমরা বের করতে পারি, এটা গুগল করলেই পাবা। ফর্মুলা হচ্ছে 1/12 ml স্কয়ার, 1/12, আর রডের মাসকে ছোট এম ধরেছি, ml স্কয়ার। এল বলতে এটার লেংথ কতটুকু রডের, সেই পরিমাণ। তো এখন বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এই মাস ইয়ার ক্ষেত্রে, এটা তো রডের জন্য ছোট এম, মাস এটা 3 কেজি, আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে 40, তাহলে 40, আর এগুলো 0.2 বসালাম। আর এরপরে এম হচ্ছে ডিস্কের মাস হচ্ছে 4, আর রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 85 mm, মানে 0.085 স্কয়ার। তার সাথে আলফা, তো সবগুলোর আলফা একই, কারণ ডিস্ক যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরছে, যেহেতু ওয়েল্ডেড করা, রডও সে একই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরছে, তো 40। আর এটার ক্ষেত্রে 1/12 এম, এম হচ্ছে 3, এল হচ্ছে পুরোটা হচ্ছে 400, এম এল স্কয়ার, আর ওটার সাথে 40 আছে। এটা করলে আমাদের এফ বের হয়ে যায় 62.97 নিউটন। এটা একটা আনসার হয়ে গেল। এরপরে বলা হচ্ছিল যে এই শ্যাফটের ক্ষেত্রে এইখানে যে শ্যাফট লাগানো আছে তার রিঅ্যাকশন বের করতে বলা হয়েছে। তাহলে রিঅ্যাকশন বের করো, এফএক্স এফওয়াই করলেই হবে। সামেশন এফএক্স যদি করো, তাহলে এই বাম পাশে ফোর্সের জায়গাতে কি থাকবে? ফোর্সের জায়গাতে শুধু থাকবে আরএক্স, আরএক্স থাকবে। আর এই ডান পাশে শুধুমাত্র এক্স কম্পোনেন্ট কি এম এটি এই অংশটা আছে, তাহলে তাই লিখলাম এম এটি। তাহলে এম হচ্ছে 3, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি লেখা যায়? আলফা ইনটু আর। তাহলে আলফা হচ্ছে 40, আর আর হচ্ছে এই রোটেশনাল সেন্টার থেকে যতটুকু হয় এই জায়গাটা যতটুকু, আর হচ্ছে 0.2, এখান থেকে
চলে আসলো 24 নিউটন, Rx 24 নিউটন এর মতো রাইট ওয়ার্ড, ডানে, আমি ডানে ধরেছি, এটাই ঠিক আছে। আচ্ছা, আর সামেশন এফ ওয়াই করবো, সামেশন এফ ওয়াই যদি করি তাহলে দেখো ওয়াই এর কম্পোনেন্ট আর ওয়াই উপরের দিকে প্লাস হবে, আর ডব্লিউডি মানে ডিস্কের ওয়েট এবং রডের ওয়েট এবং তার সাথে এফ, এই তিনটাই মাইনাস, তাহলে আর ওয়াই প্লাস আর এই তিনটা মাইনাস, আর ডান পাশে শুধুমাত্র এই এম এ এন। হ্যাঁ, তাহলে অংশগুলো যদি এখন বসাই, ডিস্কের জন্য এটা 4 কেজি 9.81, এটা 3 কেজি 9.81, এটা তো একটু আগে বের করলামই 62.97, আর এর সাথে মাস হচ্ছে 3। আর নরমাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি কে বলতে পারো? বি স্কয়ার বাই আর। ভি স্কয়ার বাই আর তো আমরা বলতে পারি, কিন্তু সেই ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার আর। ওমেগা স্কয়ার আর। ভি স্কয়ার আর বললে আবার ডাইরেক্ট ভি বের করা দরকার নেই, ভি স্কয়ার আর লিখে ওমেগা স্কয়ার। এটা এখান থেকে আর ওয়াই ও পেলাম, তাই আর এক্স আর ওয়াই করে তোমরা আবার চাইলে এটার ই কম্পোনেন্ট বের করতে পারো, দরকার নেই আর এক্স আর ওয়াই হবে। হ্যাঁ, প্রয়োজন নাই মনে হয়, না কম্পোনেন্টই বের করতে বলা হয়েছে, প্রবলেমে বলতেছিল কম্পোনেন্ট বের করো, তাহলে হয়ে গেল। এই দেখো প্রবলেমে এখানে কম্পোনেন্টের কথাই বলা হয়েছে, যে দ্য কম্পোনেন্টস অফ রিঅ্যাকশন এট পয়েন্ট ও শ্যাফটের রিঅ্যাকশন। এরকম সেম একটা প্রবলেম পরেই আছে, আমরা তোমরা একটু জাস্ট আমাকে দাও, বলো, তাহলেই হয়ে যাবে। দেখো এখানে ওরকম একটা শেপই বলা হচ্ছে, এ 1.5 কেজি স্লেন্ডার রড, এই রডটি হচ্ছে 1.5 কেজি ইজ ওয়েল্ডেড টু এ 5 কেজি ইউনিফর্ম ডিস্ক, ইউনিফর্ম ডিস্কের সাথে ওয়েল্ডিং করা আছে। আচ্ছা ঠিক আছে, as shown the assembly swings freely about C in a vertical plane, এই পুরো অ্যাসেম্বলিটা সুইং করতে পারে, হ্যাঁ সুইং করতে পারে, রোটেট করতে পারে পুরো অ্যাসেম্বলিটা সি এর সি পয়েন্টকে বেস করে, হ্যাঁ কেন্দ্র করে। আচ্ছা, knowing that in the position shown the assembly has an angular velocity of 10 radian per second, এই অ্যাসেম্বলিটার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড এবং এটা হচ্ছে ক্লকওয়াইজ। ওকে, ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অফ দ্য অ্যাসেম্বলি, এই অ্যাসেম্বলির অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে হবে, আলফা বের করতে হবে, এবং তার সাথে দ্য কম্পোনেন্ট অফ দ্য রিঅ্যাকশন এট সি, এবং এই সিতে যেহেতু এই সি আসলে অনেকটা বিয়ারিং এর মতো, যেহেতু এর উপরে সুইং করতে পারবে, এই রডটাকে ছেড়ে দিলেই কিন্তু সুইং করবে, পিন জয়েন্টের মতো স্যার। হ্যাঁ অনেকটাই ওরকমই। তো এটা তো খুব স্বাভাবিক, আমরা ড্র করে ফেলি ফোর্সের ফিগার। ফোর্সের এখানে কি দিব, ফোর্স আমরা এখন দুটি কাজ করতে পারো। প্রথমত এই পুরো এটাও একটা ললিপপ শেপের মতো, বাট এটা হরাইজন্টাল আছে, হ্যাঁ ভার্টিক্যাল নাই। এই পুরো শেপটাকে তুমি একটা চিন্তা করতে পারো, একটা চিন্তা করে এটার আলাদা জি বের করতে পারো কোন একটা জায়গায়, জি বের করে পুরো শেপটাকে করতে পারো। আরেকটা করতে পারো যেটা আমরা একটু আগে করলাম, যে এগুলো দুটোই ঘুরবে, ওয়েল্ডিং করা আছে ফাইন, আমরা কোনো জয়েন্ট খুলবো না, আমরা শুধুমাত্র অ্যানালাইসিস গুলো আলাদা আলাদা করবো, ডিস্কের জন্য আলাদা সূত্র লিখবো, এটার জন্য আলাদা সূত্র লিখবো, এটা। তাহলে আমরা ফোর্সের ক্ষেত্রে চিন্তা করি, আলাদা করাতেই আসলে বেশ সুবিধা। এখানে এই ডিস্কের ক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাতে কি হবে, এই সেন্টারে দুটো কম্পোনেন্ট দিব, কম্পোনেন্ট অফ রিঅ্যাকশন সি, দুটো কম্পোনেন্ট দিতে পারি, আর ডিস্কের ওয়েটটাও এই সেন্টার দিয়ে কাজ করবে, তাহলে ডিস্কের ওয়েট দিতে পারি ডব্লিউডি দিলাম, তার সাথে এখানে দুটো কম্পোনেন্ট আগের মতোই আর এক্স আর ওয়াই, বা সি এক্স সি ওয়াই ও অনেকেই লিখে, সমস্যা নেই, আমি এভাবে দিলাম। দেওয়ার পরে হয়ে গেল, ডিস্কের ক্ষেত্রে প্রবাবলি আর নাই। আর রডের ক্ষেত্রে তো শুধুমাত্র ওয়েটটাই, তাই না, আর তো কিছু নেই, এটা আরো সিম্পল। তো এই তো ফোর্সের ডায়াগ্রাম হয়ে গেল, এখানে বোধহয় আর কিছু পাচ্ছি না ফোর্সের, আর কিছু আছে তোমাদের কি মনে হয়? স্যার রডটা কি সি পয়েন্টের সাথে ওয়েল্ডেড করা নাকি ডিস্কের প্রান্তে ওয়েল্ডেড করা? না, প্রান্তে, ওই পাশ তো আমরা দেখতেছি না, এজন্য আমরা মনে করতেছি প্রান্তেই ওয়েল্ডেড করা। এখানে তাহলে আরো এরকম করে দেখাতো যে এই পর্যন্ত আগেরটার মতো দেখায় নাই, যেহেতু তার মানে ওটুকুই ওয়েল্ডেড করা, এবং রডের লেংথ আলাদা করে বলেও দেয়া আছে 120। যাই হোক, আমরা এখন তাহলে কাইনেটিক ডায়াগ্রামের ক্ষেত্রে বুঝতেই পারতেছি, যেহেতু এটা ক্লকওয়াইজ রোটেট করে, তার মানে আমরা কাইনেটিক ডায়াগ্রাম ড্র করব, পুরো বডিটা কিন্তু এরকম ক্লকওয়াইজ মুভ করছে। যদিও আমরা পুরো বডি একসাথে অ্যানালাইসিস করব না, আমরা অ্যানালাইসিসের খাতিরে ডিস্ক এবং এটাকে আলাদা আলাদা অ্যানালাইসিস করব।
এবং আলাদা অ্যানালাইসিস করবো এমন যেন না হয় যে রোটেশনাল সেন্টার কিন্তু এটাই সবসময়, কারণ এটা যদি রোটেশনাল সেন্টার না হয়, রোটেশনাল সেন্টার যদি এখানে কোথাও ধরে নিই তাহলে কিন্তু আর ওই আগের শেপই থাকলো না, প্রবলেমটাই ঘুরে গেল। আলাদা অ্যানালাইসিস করার অর্থ এই না যে একে আমি পুরো একটা আলাদা প্রবলেম তৈরি করে ফেলেছি। প্রবলেমটা সেম, রোটেশনাল সেন্টারও সেম, জাস্ট ক্যালকুলেশন গুলো আলাদা। আচ্ছা, তাহলে ডিস্কের ক্ষেত্রে কি চিন্তা করতে পারি? ডিস্কের সিজি ওই জায়গাতে, রোটেশনাল সেন্টার ওই জায়গাতে, তাহলে ডিস্কের ক্ষেত্রে রোটেশন। আর রডের ক্ষেত্রে এই হচ্ছে রোটেশনাল সেন্টার এবং সিজি হচ্ছে কোথায়? এখানে। তাহলে রডের ক্ষেত্রে কি হবে? দুটো আলাদা জায়গায় সার্কুলার প্লাস রোটেশন। পারতেছো যে এটা হচ্ছে সিজির জন্য হবে সার্কুলার এবং তার সাথে রডটা হবে এই রডটা আবার রোটেট করবে, হ্যাঁ, রোটেশন। তাহলে সিজির জন্য যেহেতু সার্কুলার হবে, তাহলে সার্কুলারের তার জন্য দুটো কম্পোনেন্ট দিতে হয়, একটা সার্কেলের ট্যানজেন্ট বরাবর আর একটা সেন্টার বরাবর নরমাল। দুটো কম্পোনেন্ট দিলাম সিজির জন্য, সার্কুলার পোর্শন হলো, এর সাথে রোটেশনাল যদি দিতে চাই তাহলে এইভাবে দেবো, রোটেশনাল। এবং এই রডটি আবার রোটেটও করছে সিজিকে বেসিস করে, হ্যাঁ। এই সার্কুলার এবং এই রোটেট করছে সিজিকে বেস করে, এই দুটো কথার মানেই হচ্ছে সে আসলে এই সেন্টারের রেসপেক্টে ঘুরছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা আগের মতোই মোমেন্ট নিতে পারি। তাহলে মোমেন্ট নেই সি পয়েন্টে মোমেন্ট নিলে আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি। তাহলে এই পাশে কি থাকলো? এই পাশে শুধু থাকলো ডব্লিউআর এর সাথে কত মাল্টিপ্লিকেশন কত হবে যদি সি পয়েন্টে মোমেন্ট নিই? 0.08 প্লাস 0.12 0.06, মানে এটা 60 আর কত 80 140.14 না? জি জি স্যার। তাহলে তাই হলো। আর ডান পাশে এসে কি পেলা? ডান পাশে এসে এটার জন্য মোমেন্ট পাবা এমএটি, এটার জন্য মোমেন্ট পাবা, তাহলে এমএটি ইনটু ওই একই লিখবো 0.14, আর রোটেশন একটা ডিস্কের পাবা আর একটা পাবা এর জন্য। তাহলে আই আলফা ডিস্কের জন্য লিখবো আর আই আলফা লিখবো বারের রডের জন্য। ঠিক তাই লিখি, এরকম লিখলাম ডব্লিউআর ইনটু 0.14 এটার জন্য দিলাম, আর আই আলফা ডিস্কের জন্য, আই আলফা রডের জন্য। আচ্ছা, তাহলে এখন তো প্রবলেম ইজি হয়ে গেল, এখন বসাতেই পারি আমরা। তাহলে ডব্লিউআর কে রাখলাম, আর এম এটি ছিল তোমরা জানো ট্যানজেনশিয়াল কে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এবং তার সাথে রেডিয়াস দেওয়া যায়। ঠিক তাই করলাম আগের মতোই, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইনটু রেডিয়াস, আর এই 0.14 তো উপরেরটা এখানে লিখলাম। আর এইখানে ডিস্কের ক্ষেত্রে কোনো রেডিয়াস অফ জাইরেশন কোথাও বলা নাই, যেহেতু এটা ডিস্ক রেডিয়াস অফ জাইরেশন বলার দরকারও নেই, বলা থাকলে ভালো। আর পিওর ডিস্কের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলাই জানি, ফর্মুলা হচ্ছে হাফ এম আর স্কোয়ার। এখানে ডিস্কের এম কে আমি ক্যাপিটাল এম ধরেছি, হাফ এম আর স্কোয়ার হচ্ছে আই আর আলফা। আর রডের ক্ষেত্রে একটু আগেই বললাম 1/12 ml স্কোয়ার, তাহলে 1/12 ml স্কোয়ার, এল হচ্ছে লেংথ। তো এখন এটা বসিয়ে দিলেই হয়। এখন এই ডব্লিউ আর এই ওয়েট, এই কি বলে এই ইয়ার ওয়েট, বারের ওয়েট হচ্ছে মাস দেয়া আছে 1.5 কেজি, তাহলে 1.5 9.81 আর তার সাথে 0.14 তো আছেই। আর এখানে মাস হচ্ছে ছোট মাস এম, তার মানে রডেরটা 1.5, তারপরে আলফা জানা নাই, আর 0.14 থাকলো। এটা হাফ এম আর স্কোয়ার, হাফ এম হচ্ছে 5 কেজি ডিস্কের জন্য, আর আর হচ্ছে 80 মিলিমিটার 0.08। আর পরেরটা তোমরা বুঝতেই পেরেছো 1/12, এটা মাস হচ্ছে 1.5 আর এল হচ্ছে 120, কারণ 0.12 স্কোয়ার। এটা করলে এখান থেকে আলফা পেয়ে যাব আমরা 43.65 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এবং আলফার ডিরেকশন হবে, আমরা তো আসলে রোটেশনও ক্লকওয়াইজ দেখছি, তাহলে ক্লকওয়াইজ। তাহলে হয়ে গেল, আমার মনে হয় তোমরা বুঝতেই পেরেছো মোটামুটি। তো এখন সি এর রিঅ্যাকশন কম্পোনেন্ট বের করার জন্য এফএক্স অ্যাপ্লাই করলেই হয়ে যায়। এফএক্স করলাম, এফএক্স থেকে এখানে পাবো আর এক্স, এখন লিখতে হবে আর এক্স ইকুয়াল মাইনাস এম এ এন, তাই লিখলাম আর এক্স ইকুয়াল মাইনাস এম এন। তার মানে আর এক্স ইকুয়াল এম হচ্ছে 1.5 কেজি আর এ এন হচ্ছে ওমেগা স্কোয়ার আর, ওমেগা হচ্ছে 10
আর এটা হচ্ছে আর হচ্ছে 0.14। এখান থেকে -21 হয়ে গেল, তার মানে আমি ডান দিকের ডিরেকশন ধরেছিলাম, এটা আসলে ঠিক হলো না, ডিরেকশন হবে উল্টো দিকে। তাহলে আমি লিখতে পারি এভাবে, আর এক্স এর ডিরেকশন হচ্ছে 21 নিউটন, ঠিক আছে, বাট এই ডিরেকশনটা ধরা ঠিক হয়নি, উল্টো দিকে হবে। ওকে, যাই হোক, এটা আমরা লিখলাম। এরপরে সামেশন এফ ওয়াই করি। সামেশন এফ ওয়াই করলে আর ওয়াই উপরের দিকে, আর ডব্লিউ ডি আর ডব্লিউ আর নিচের দিকে, আর এখানে নিচের দিকে এম এটি আছে, মাইনাস দিয়েছি, এখান থেকে সরাসরি চলে আসে। এটা ডিসকেটটা এবং বার রডের জন্য 1.5। আর এটা টেনজেনশিয়াল মানে কি, আলফা ইন্টু আর, তাহলে আলফা একটু আগে বের করেছি, সেটা হচ্ছে 43 আর আর হচ্ছে 0.14। এটা এখান থেকে আর ওয়াই পেয়ে গেলাম, সেটা উপরের দিকে। কারো কোয়েশ্চেন আছে এই জায়গাতে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমরা এই যে কখনো এম আর স্কোয়ার, আবার কখনো হাফ এম আর স্কোয়ার, স্যার এটা একটু বুঝি নাই। হচ্ছে যে আমরা তো তুমি এখানে যে লিস্ট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, তো মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন শেপের জন্য তো বিভিন্ন রকম হয়ে থাকে। দেখো এখানে কমন কিছু শেপের দেয়া আছে, যেমন এই যে রডের জন্য আমরা যে রডটা করি, রডের লেন্থ যদি এল হয় এবং মাস যদি এম হয়, তাহলে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ 1/12 ml স্কয়ার। বলো। এটা কি মানে বিভিন্ন শেপের জন্য বিভিন্ন হবে, মানে এটা কি অক্ষের সাপেক্ষে? আমরা আমাদের অ্যাডমিশনে ছিল স্যার ঘূর্ণন গতিবিদ্যা নামে একটা চ্যাপ্টার ছিল, ওখানে খুব কনফিউশন ছিল আমার। আমরা আসলে মূলত যেটা করব, আসলে এগুলো আমরা প্রুফ করব। হ্যাঁ, যদি স্ট্যাটিক্স পোর্শনটা থাকতো আমাদের, যেটা, তাহলে আমরা এগুলো আবার প্রুফ করতাম কিভাবে আসে। তো এই ডাইনামিক্স এর জন্য আমাদের এগুলো প্রুফ করা সম্ভব না। আমরা শুধু মনে রাখবো এই বিভিন্ন কমন শেপের সিজিতে কোনটা, শুধু সিজিটা, অন্যটা না, সিজিটা মনে রাখলে হবে। যেমন রডের ক্ষেত্রে সিজিতে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়, 1/12 ml স্কয়ার রডের জন্য। এবং যদি এই এক্সিসে ঘুরে, আমাদের এই এক্সিসে দরকার হবে, অন্য এক্সিসে ইউজুয়ালি দরকার হবে না, অন্য এক্সিসে। আর এই এন্ডে করলে 1/3 এটা আমাদের দরকার নেই, কারণ আমরা সব প্রবলেমকে এমন ভাবে নিয়ে আসতেছি যাতে এই সিজিটা দিয়ে করতে পারি। তারপরে দেখো এখানে আবার দেখাচ্ছে এটা হচ্ছে ডিস্ক না, এটা সার্কুলার লুপ। তাহলে আমরা এই ডিস্কেরটা দেখি, এই ডিস্কের এখানে এক্সিস দেখাচ্ছে এক্স ওয়াই আর জেড। তাহলে জেড এক্সিসের ক্ষেত্রে যদি হয়, জেড এক্সিস মানে এটা, জেড এক্সিসের ক্ষেত্রে যদি ঘুরে তাহলে এরকম ভাবে ঘুরবে, এরকম এরকম, যেটা আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো এটার ক্ষেত্রে হাফ এম আর স্কোয়ার। আর অন্য এক্সিসের রেসপেক্টে হলে 1/4 এম আর স্কোয়ার। অন্য এক্সিসের রেসপেক্টে হলে এটা কিন্তু ডিস্কের রোটেশন হলো না, মানে এটা কি বলা যাবে, যে অর্ধেক এই বরাবর, অর্ধেক বরাবর এই সামনের দিকে, এই এখানে তো ড্র করা যাচ্ছে না এরকম। যাই হোক, আমাদের জন্য আসলে ডিস্কের মতো ঘুরবে এটাই আমরা চিন্তা করতেছি। ডিস্কে যদি অন্যদিকে ঘুরাই দরকার নেই, আমরা শুধু জেডটা দেখতে পারি, জেডটা হচ্ছে হাফ এম আর স্কয়ার। আমাদের তো রোটেশনটা অনেকটা এরকমই, তাই না? আমাদের ডিস্কের রোটেশনটা কি, এই এক্সিস বরাবর ডিস্কে, যে দেখো ডিস্ক এভাবে ঘুরবে, তার মানে এটা হচ্ছে সেন্টার, এরকম করে ঘুরবে। তো ওদের সাথে যদি ম্যাচ করাই, ওদের সাথে এই জেড এর টাই ম্যাচ করে, তাই না? জেড এক্সিস এর রেসপেক্টে যদি ঘুরে তাহলে ওই ডিস্কের মতো ঘুরতে পারবে। জি স্যার। তাহলে হাফ এম আর স্কয়ার। আর তোমরা প্রবলেমে দেখো কোন কোন কমন শেপ আছে, এত কমপ্লেক্স সব দরকার নেই। এই প্রবলেমে যে কয়টা থাকে, এই যে এইটা একটা লাগে, যেমন এটা একটা বক্স, এই বক্সের ক্ষেত্রে যদি এই সিজি রেসপেক্টে ঘুরে তাহলে এরকম 1/12 m w স্কয়ার ইন্টু ডি স্কয়ার, মানে এই লেংথ উইথ। হ্যাঁ, যাই হোক, এটা ধরনের একটা প্রবলেম আমার একটু পরে আসতেছি। হ্যাঁ, বা এই যে এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা বাদ দাও, এটা বক্স, এটা বাদ দাও, এটা হ্যাঁ, এটা বোধহয় আমাদের লাগে। যেমন এটার এইটা হচ্ছে এইচ, লেংথ আর উইথ। হ্যাঁ, লেংথ আর উইথ যদি এইচ আর ডব্লিউ হয় তাহলে 1/12 m h স্কয়ার প্লাস w স্কয়ার, এটা হয়ে গেল। যাই হোক, কয়েকটা কমন শেপ শিখলেই হবে, অনেকগুলো মুখস্থ করতে হবে এমন না, মাত্র কয়েকটা কমন শেপ শিখলেই হবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? দুটা প্রবলেম যে করালাম আমরা।
এই দুটো প্রবলেম কি বুঝতে পেরেছো? এই একটা প্রবলেম আর এটা একটা প্রবলেম। স্যার আরেকটু আমাদের দেখতে হবে স্যার, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়তো বা কভার হয়ে যাবে। জি স্যার, মোটামুটি বোঝা গেছে, আর একবার দেখলে ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এই একটা প্রবলেম দেখবো আমরা একটু। দেখো, এটা একটা স্যাম্পল প্রবলেম। তো এখানে বলা হচ্ছে একটা 6 × 8 ইঞ্চ রেক্টেঙ্গুলার প্লেট। এই রেক্টেঙ্গুলার প্লেটের ওয়েট হচ্ছে 60 পাউন্ড। দেখো এখানে ওয়েট বলা আছে 60 পাউন্ড। আমরা কিন্তু এটাকে আসলে মাস হিসেবে চিন্তা করে কাজ করতেছি। স্যার এটা কি সিলেক্টে দেওয়া আছে স্যার? হ্যাঁ, এখন যদি এটাকে মাস হিসেবে চিন্তা করে করো এবং পাউন্ডাল সেন্সে করো, অসুবিধা নেই, করতে পারো, আপত্তি নেই। কিন্তু যদি ওইভাবে স্লাগ দিয়ে আর এই পাউন্ডকে ওয়েট হিসেবে চিন্তা করে করো, যেটা তোমাদের মাহবুব স্যার করিয়েছেন, সেটা করলেও আপত্তি নাই, যেভাবে ভালো হয় করো। তবে একটা কমনটা করলে সুবিধা হবে, যে ধরো তোমার আরেকটা জানা থাকলেও কিন্তু তুমি যদি একটা কমন ওয়েতে প্রবলেম সলভ করো তাহলে ভালো, বেটার। মানে তোমাকে খুব একটা প্রবলেমে পড়তে হবে না। অন্যটা তোমার হয়তো এতদিনে জানা হয়ে গেছে, কোনটাকে পাউন্ডাল বলে, কোনটাকে স্লাগ বলে। তো স্লাগ হলে স্লাগের মতো করে করতে পারো। যাই হোক, আমি এখানে পাউন্ডাল ধরে করেছি। তো দেখো এখানে 6 আর 8 ইঞ্চ, এটার ওয়েট দেয়া আছে 60 পাউন্ড, তাহলে আমি এটাকে মাস মনে করেছি। মাস হচ্ছে 60 পাউন্ড। ইজ সাসপেন্ডেড ফ্রম 2 পিন, দুটো পিন থেকে সাসপেন্ড করা আছে। ইফ পিন বি ইজ সাডেনলি রিমুভড, যদি পিন বি সাডেনলি ছেড়ে দেওয়া হয়, এখান থেকে খুলে ফেলা হয়, তাহলে কি হবে বলো তো? এ পিন থাকবে আর এটা এরকম ঘুরে রোটেটের মতো করবে, তাই না? একটা রোটেশনের মতো হবে যদি পিন বি ছেড়ে দেওয়া হয়। তো ঠিক আছে, আমরা পিন বি কে মনে করব নাই, আর ওই অবস্থায় আমরা ড্র করব ফিগারটা, ওই ইনস্ট্যান্টে ফিগারটা ড্র করব। দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অফ দ্য প্লেট, আমাদেরকে বের করতে বলা হয়েছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটার আলফা কত, তার সাথে দ্য কম্পোনেন্ট অফ দ্য রিয়াকশন, এই এ পয়েন্টের রিয়াকশন কত, মানে দুটো রিয়াকশন কম্পোনেন্ট এক্স আর এ ওয়াই বা আর এক্স আর ওয়াই যাই বলো, কখন আফটার পি বি হ্যাজ রিমুভ, মানে পিন বি যদি রিমুভ করে ফেলা হয়, পিন বি রিমুভ করলে বি পয়েন্টে কোনো রিয়াকশন থাকবে না। তো এটাও সহজ প্রবলেম, আমরা ড্র করতে পারি। ফোর্সের ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে প্রথমে এটার ওয়েট দিতে পারি। ওয়েট নিশ্চয়ই সিজি দিয়ে কাজ করবে, আর এটার সিজি বা মাস সেন্টার কোথায়? এখানে, মাঝখানে। ওকে, হলো। এবং এর সাথে আর কি দিব? আর তো এই যে এই পয়েন্টে দুটো কম্পোনেন্ট দিতে পারি, এই দুটো কম্পোনেন্ট এ এক্স এ ওয়াই দিলাম, বা আর এক্স আর ওয়াই ও লিখতে পারো, অসুবিধা নেই। এছাড়া আর কিছু তো দেওয়ার নাই এখানে মনে হচ্ছে। ফোর্সের ডায়াগ্রামে শেষ। কাইনেটিক ডায়াগ্রামে কি দিবা? কাইনেটিক ডায়াগ্রামে acceleration, এখন এই যে কথা আছে, এখানে কথা হচ্ছে এই যে দেখো, এটার মাস সেন্টার হচ্ছে বা সিজি হচ্ছে এখানে, আর রোটেট করবে কোন পয়েন্টকে বেসিস করে? এই পয়েন্টকে। তাহলে এখানে কি হবে? এখানে তো সার্কুলার, সার্কুলার রোটেশন দুইটা হবে স্যার। তাহলে এই জি পয়েন্টটা হবে সার্কুলার, এবং তারপরে জি পয়েন্টের বেসিসে রোটেশন। প্রথমে পুরো পয়েন্টটাকে সার্কুলার মুভ করাবো, এরপরে এই পয়েন্টের বেসিসে রোটেট করাবো। যেমনটা আমরা ওই বারবার তোমাদের বলেছি, যে এই যে চাকা ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে, এটাকে আমরা কিভাবে চিন্তা করতাম? এটাকে সহজভাবে করা যায় এভাবে, যে প্রথমে পুরো চাকাটাকে একদম সামনের দিকে ট্রান্সলেট করাবো, সামনের দিকে ট্রান্সলেট করিয়ে নিয়ে যাবো, প্লাস প্লাস এটাকে এই জি পয়েন্টের রেসপেক্টে একে রোটেট করাবো। ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল, আর এখানে সার্কুলার প্লাস রোটেশনাল, ওই একই কথা। এবং আমরা বলেছি যে চাকা ঘুরে তখনকার মোশন কিন্তু অনেক কমপ্লেক্স, কারণ চাকা যখন যে পয়েন্টে টাচ করে থাকে তখন ঠিক সে পয়েন্টের কে বেসিস করেই সে রোটেশন দেয়। তার মানে এটাকে আমরা কিন্তু ফিগারে তোমাদের দেখিয়েছি যে এটার এরকম সাইক্লোইডাল টাইপের মোশন হয় চাকা যখন মুভ করে। যাই হোক, উদাহরণের কথায় পরে যাই, আমরা আমাদের কথায় ফিরে আসি। তাহলে এখানে আমরা যেহেতু জি পয়েন্টের ক্ষেত্রে সার্কুলার হবে, তাহলে জি পয়েন্টের সার্কুলারের এরকম তো সার্কুলার, এরকম সার্কুলার জি পয়েন্টের জন্য, তাহলে জি পয়েন্টে একটু নিচ দিয়ে চলে গেল, আচ্ছা এখানে। তাহলে এটার জন্য দুটো কম্পোনেন্ট, একটা ট্যানজেন্ট বরাবর আর একটা সেন্টার বরাবর। তো এই দুটো কম্পোনেন্ট আমরা এখানে দেখাতে পারি, একটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এবং আরেকটা নরমাল কম্পোনেন্ট যেটা সেন্টার বরাবর চলে যাবে। ওকে, এবং পুরো বডিটা রোটেট করবে। আচ্ছা,
তাহলে এখন তো হয়ে গেল মোমেন্ট নাও, এ পয়েন্টে মোমেন্ট নিলে বোধহয় ভালো, দুটো কম্পোনেন্ট এখান থেকে বাদ করে যাবে, সুবিধা হবে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে। মোমেন্ট নাও, ক্লকওয়াইজ নাও, ক্লকওয়াইজ নিলে কি হবে, ডব্লিউ ইনটু কত দিব, 4 স্যার। ডব্লিউ 4 ইঞ্চ দিব। হ্যাঁ, এখন এখানে কথা হচ্ছে ডব্লিউ তুমি সরাসরি 60 বসাবা নাকি ডব্লিউ কে তুমি মাস ইনটু জি করবা, মাস 60 এবং জি হচ্ছে 32.2, যেভাবে ভালো মনে করো বসাও, আমি এখানে পাউন্ড কে মাস হিসেবে কনসিডার করি। তাহলে এভাবে লিখতে পারি ডব্লিউ ইনটু 4/12 লিখেছি ফিটে, হ্যাঁ 4/12। আর এই পোর্শনে তো দেখাই যাচ্ছে যেহেতু এটা ডাইরেক্ট সেন্টার দিয়ে চলে যাবে, এটার জন্য কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে না নরমাল কম্পোনেন্টের জন্য, যদিও নরমাল কম্পোনেন্টের জায়গায় থাকবে না, সেটা আমরা একটু পরে আসছি কেন থাকবে না। আর এটার জন্য মোমেন্ট নিলে ক্লকওয়াইজ মোমেন্টই হবে এবং এটা এমএটি এবং এর সাথে এই রেডিয়াসটা হবে 5 ইঞ্চ, এখান থেকে এখানকার ডিসটেন্স হবে 5 ইঞ্চ। 5 ইঞ্চ আমরা দিলাম 5/12 প্লাস আই আলফা। 5 ইঞ্চ কিভাবে হয় এটা তোমাদের মনে হয় এত বলা দরকার নেই, তোমরা এটা জানো, বের করতে পারবে এটা কিভাবে 5 ইঞ্চ। ওকে, আর রোটেশনের জন্য আই আলফা লিখছি। ওকে, তাহলে আমরা একটু ভেঙে দিব, ডব্লিউ কে এমজি লিখবো, এম হচ্ছে 60 পাউন্ড এবং জি হচ্ছে 32.2 আমার সেন্সে আমি এভাবে করেছি, আর 4/12 থাকলো, আর মাস হচ্ছে এখানে 60, নাহলে তোমরা আবার এটাকে মাস বের করা লাগতো বা ভাগ করে স্লাগে। এনিওয়ে, আর এটি মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা ইনটু আর, তাহলে এই যে আলফা লিখলাম আর তার সাথে আর লিখলাম, এই হয়ে গেল এটা এটি, আর আগের 5/12 তো আছেই সেটা থাকলো, প্লাস এখন আই আলফা লিখতে হবে আই। তাহলে এটা একটা কি বলে, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল, এর আই হচ্ছে 1/12 এই দুটো সাইডের স্কোয়ারের যোগফল, তা আমি তাই লিখেছি 1/12 60, একটা হচ্ছে 6 ইঞ্চ আর একটা হচ্ছে 8 ইঞ্চ, তাহলে 6/12 স্কোয়ার প্লাস 8/12 স্কোয়ার ব্র্যাকেট। একটু আগে ফর্মুলা দেখে আসলো, আর তোমরা এখানে চাইলে ফর্মুলা দিতে পারো, মাত্র লিখলাম, এই যে হয়ে গেল, এই যে এইটা, এই যে এটা যদি সিজি রেসপেক্টিভ ঘুরে তাহলে 1/12 m h স্কয়ার প্লাস w স্কয়ার। যাই হোক, আমরা আমাদের প্রবলেমে ফিরে যাই। তাহলে এটাকে আমরা করে ফেললাম, এই হয়ে গেল। তারপরে এখান থেকে শুধু আলফা আননোন থাকবে, আলফা ইকুয়াল 46.36 রেডিয়ান পার সেকেন্ড এবং এটা ক্লকওয়াইজ, কারণ ঘুরবে ক্লকওয়াইজ, ছেড়ে দিলে বি পয়েন্ট ছেড়ে দিলে এটা এদিকে ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে হলো স্যার নরমালটা কেন অ্যাড হলো না এটা একটু? আচ্ছা, নরমালটা এখানে অ্যাড হবে কেন, মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে তো অ্যাড হবেই না, কারণ মোমেন্টের ক্ষেত্রে তো পারপেন্ডিকুলার ডিসটেন্স লাগে, এই নরমালটার জন্য একই বরাবর আছে। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এটা লাগবে না, কিন্তু একটু পরে দেখবো আমরা নরমাল নাই। হ্যাঁ, এটা তুমিও জানো কেন নাই, নরমাল নাই কেন নাই, এই নরমাল কম্পোনেন্ট, নরমালের ফর্মুলা কি, এন, এটা ফর্মুলা কি বলো, ওমেগা স্কয়ার আর এখানে ওমেগা কত, প্রবলেমে কিন্তু হিন্টস দেয়া আছে। আমরা কিন্তু এই ড্রটা করেছি কখন, যখন পিন বি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু পিন বি সরানোর 2 সেকেন্ড পরে করি নাই, 2 সেকেন্ড পরে করলে কিন্তু এটা এরকম হয়ে যেত, এরকম একটা হয়ে যেত, তাই না, সরে যেত, তাই না। আমরা একদম ঠিক ইনস্ট্যান্ট যখন পিন বি খোলা হলো এবং ওই জায়গাতেই আছে, পজিশন কোনো চেঞ্জ করে নাই, এই অবস্থায় ওমেগার মান কত, 0 স্যার। ওমেগার মান 0 হওয়ার কথা না, কারণ পিন বি যদি খুলে ফেলা হয় আর যদি মুভমেন্ট শুরুই না হয় তাহলে তো ওমেগার মান 0ই। আমরা তো তাহলে এভাবে এ এন মানে কি ওমেগা স্কয়ার আর, তার মানে ওমেগা 0, ওমেগা স্কয়ার আর ওমেগা 0, তার মানে এ এন কম্পোনেন্টই নাই, এই কম্পোনেন্টই নাই, ওটা না দিলেও চলতো, মানে এই অংশটা নাই আসলে বাদ। যাই হোক, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53.13, কিভাবে এসেছে বলবো না, তোমরা বের করে নিও। হ্যাঁ, বের করা ইজি। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, এই যে 5 আসলো কিভাবে স্যার, এটা একটু 5 ও পিটাইতে ইচ্ছা করতেছে, 5 আসলো কিভাবে, এটা কত 6 আর এটা কত 8, এই মাঝখানে ভাগ ই করো, এটা কত বলো,
এই কর্ণ কত? যদি এটা 8 হয় আর এটা 6 হয়, সমকোণী ত্রিভুজ কত হয়? এটা 6 স্কয়ার আর 8 স্কয়ার, এই পুরোটা কত? 10। জি স্যার। তার ঠিক আছে কি কোথায়? মাঝখানে না? মাঝখানে জি স্যার। 5 হইছে? জি স্যার হচ্ছে স্যার। এখন তো অ্যাঙ্গেলও বলতে হবে আমাকে, যে অবস্থা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কত? এই লম্ব বাই ভূমি দিলেই হবে 6/8, এটা হবে 31 এর মতো সম্ভবত। তার মানে ওইটা 31, মানে এটাও 31, আর এখানে পাবা হলো 53। এই 53 পেয়েছি, কারণ এই কম্পোনেন্টটা তো একটা কম্পোনেন্ট হচ্ছে এই যে এইদিকে, আর একটা কম্পোনেন্ট হচ্ছে এইদিকে। স্যার বলো। স্যার আমরা যদি স্লাগ দিয়ে করি সেক্ষেত্রে কি একই রেজাল্ট আসবে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, একই আসবে, কিন্তু ডিফারেন্ট হবে কোন জায়গায়? তোমাকে যদি যেখানে ফোর্স বের করতে বলা হবে, যে ফোর্স কত বা ওয়েট কত, তাহলে ফোর্স আর ওয়েটের ইউনিট পাউন্ডে আসবে যারা স্লাগ দিয়ে করবে, আর আমরা যারা স্লাগ দিয়ে করব না তাদের পাউন্ডালে আসবে এই। আর যদি অন্য কিছু বের করতে বলে উইথাউট ফোর্স, ফোর্স ছাড়া অন্য যে কোনো কিছু বের করতে বললে একই আসবে। ঠিক আছে, মোমেন্টের ডিফারেন্ট আসবে, যদি ফোর্সের সাথে মোমেন্ট তো এক ধরনের ফোর্স, তার সাথে ডিফারেন্স। এখন তোমাদের যেটা ভালো লাগে করতে পারো, বাট যেহেতু ওইখানে স্লাগ দিয়ে করতেছো, এখানে স্লাগ দিয়ে করতে পারো আমার মনে হয়, অসুবিধা নেই। আমি দুইভাবে অ্যাকসেপ্ট করব, যার যেভাবে সুবিধা। আচ্ছা স্যার, আর এ পয়েন্টে আমরা কি স্যার রিঅ্যাকশন? এই পয়েন্টের রিঅ্যাকশন মানে এই পয়েন্ট তো পিন লাগানো আছে, তাহলে এই পয়েন্টের রিঅ্যাকশন রিঅ্যাকশন বের করতে বলা হয়েছে। এই পিনকে যদি খুলে ফেলা হয় বা এই পয়েন্টে কত ফোর্স কাজ করবে, তুমি তো জানো যে একটা পিন জয়েন্ট ওপেন করলে দুটো রিঅ্যাকশন কম্পোনেন্ট বললে দুটো কম্পোনেন্ট দেই, এক্স এ ওয়াই বা আর এক্স আর ওয়াই যাই বলো, ওই তো এই পয়েন্ট বের ওগুলো বের করতে বলা হয়েছে ফ্রি বডি করলে। আর বি পয়েন্ট তো নাই, বি পয়েন্ট তো খুলেই ফেলা হয়েছে, থাকলে এখানেও দিতাম। যদি বি পয়েন্টের কথাটা নাই, যাই হোক এখন এফ এক্স করলে হয়ে যাবে। তোমরা জানো যে এক্স এটা ডান দিকে পজিটিভ, আর ও এম এ টি মাইনাস হয়ে যাবে। এই একটু ভাবে করলেই এম হচ্ছে 60 ধরেছি আমি, আর এটা 46.36 80, হ্যাঁ, আলফা ইন্টু আর, তাহলে আলফা হচ্ছে 46.36 আর আর হচ্ছে 5/12 আর cos 53। এটা করলে 695.4, এই যে এখানে পাউন্ডাল হয়ে গিয়েছে আমার, হ্যাঁ পাউন্ডাল। এলবি এল লিখতে পারতে অথবা পিডিএল একই কথা, পাউন্ডাল। কিন্তু যারা স্লাগ দিয়ে করবে তাদের এখানে আসবে 695.4 ডিভাইডেড হচ্ছে 32.2, তাদের আসবে 22 এর মতো, হ্যাঁ 21.60 আসবে, তাদের আসবে 21.60 পাউন্ড এলবি। আর আমাদের আসলো 695.4 এলবি, তাই না, পাউন্ডাল পিডিএল যাই বলো। যেভাবে ভালো লাগে করো, সমস্যা নেই। আর ওয়াই করলে ওয়াই এরটা চলে আসবে, ওয়াই এর একটা কম্পোনেন্ট নিচে ডব্লিউ, আর এটার একটা কম্পোনেন্ট তো নিচের দিকে যাবে। এখানে আর বসাই নেই, বসাইলে 1004.64। বলো এখন কি কার প্রশ্ন আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো প্রবলেম? স্যার এটা এ ওয়াই হওয়ার কথা না মনে হয়? হ্যাঁ এ ওয়াই হওয়ার কথা, তো এটা এক্স লিখে ফেলছি, কপি করছিলাম তো এখান থেকে নিয়ে। এগুলো লেখাও সমস্যা, বাই হ্যান্ডে লিখতে পারলে স্লাইড বানাতেও অনেক সময় দরকার। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের লেসন। তো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, তার আগে একটু আমি বলে নিই, তোমারটাও শুনবো। তোমার প্রবলেম এখানে প্রবলেম রিলেটেড কোশ্চেন নাকি? না 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 স্যার, প্রবলেমের বাইরে। প্রবলেমের বাইরে হলে আমরা তো ইএলপি তে তো তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা একটু পরেই। আর তার সাথে এই যে চ্যাপ্টার 16 এর জন্য কিছু প্রবলেম আমি এখানে লিস্ট করেছি, এগুলো চাইলে তোমরা বাদ দিতে পারো, তবে নিজেদের রিস্কে। হ্যাঁ, এগুলো এই যে প্রবলেমের লিস্ট আছে, এখানে অনেকগুলো প্রবলেম, প্রায় 102টা প্রবলেম। তো এগুলো টোটাল চ্যাপ্টারেই প্রবলেম আছে 164টা, এর মধ্যে
102টা যদি বাদ যায় তাহলে প্রবলেম থাকবে কত 62 না? তো এই স্যার 16 অধ্যায় পুরোটা? হ্যাঁ 16 অধ্যায়ের পুরো এই প্রবলেম গুলো মানে বাদ দিতে পারি। কি লিখেছি? দ্য ফলোইং প্রবলেমস অফ হবে না, ভুল করেছি। দ্য ফলোইং প্রবলেমস ক্যান বি omit at your own risk। হ্যাঁ, দ্য লেস ইম্পর্টেন্ট প্রবলেমস আর অ্যাজ ফলোইং। এই প্রবলেম গুলো তুমি যদি মনে করো আমি এই প্রবলেমগুলো এরকম প্রবলেম আমি দিব না। হ্যাঁ, এরকম প্রবলেম আমি দিব না, তবে স্যার আপনার বলো, শুনতেছি। ওই যে স্লাইড গুলো ওপেন করলে স্লাইড যখন মোবাইল দিয়ে ওপেন করি তখন মোবাইল দিয়ে ওপেন করলে তোমাদের ওই যে সেটআপ দিয়ে নিতে হবে। এটা কি কি বলে, সফটওয়্যার লাগবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সেটআপ দেওয়া থাকতে হবে। পাওয়ার পয়েন্ট মোবাইলে পাওয়ার পয়েন্ট আছে, অ্যান্ড্রয়েডে ওইটা ইনস্টল করতে হবে। করছেন ওগুলোর জন্য কি পাওয়ার পয়েন্ট? যদি তুমি এই স্লাইড গুলো মোবাইলে পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করো তাহলে একদম আমি যেভাবে দেখাচ্ছি ওভাবেই আসবে। জি স্যার, আমরা তো ঠিকই দেখতে পাই। আর যদি পাওয়ার পয়েন্ট দিয়ে না করো সেক্ষেত্রে স্যার ওই পিসি দিয়ে আসছে তো, আমার মোবাইল দিয়ে আসে না, এই জন্য জিজ্ঞেস করলাম। মোবাইলে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার লাগবে, অন্যভাবে WPS ওপেন করলেও হয় স্যার, WPS WPS অফিস দিয়ে হয়। ট্রাই করি নাই, হতে পারে। হয় স্যার, WPS দিয়ে অফিস। তার আগে একটা কথা বলো তো আমাকে, যে এই যে এখানে এই এটা, হ্যাঁ এই একটা চাকা ঘুরতেছে, হ্যাঁ এরকম একটা চাকা ঘুরতেছে, এই চাকার এই তো রোটেট করবে তাই না, ধরে নাও রোটেট করবে। আচ্ছা চাকার বিষয় পরে আসি। এই একটা বক্স, এই বক্স এখানে টাচ করে আছে, একটা সারফেসের মধ্যে আছে এই বক্সটা, এই বক্সটা সারফেসের মধ্যে আছে। তুমি এই বক্সটা এখানে আছে, তো তুমি এটাকে এটা ধরার একটা জায়গা আছে, ব্যাগের মতো অনেকটা, ওকে। তো এটাকে তুমি হাত দিয়ে ধরলা, ধরে জাস্ট একদম সরাসরি উঁচু করবা, তুলবা, তুলে আবার এখানে এনে রাখলা, এখানে এনে রাখলা। আমরা এমন কি কখনো করি যে এরকম ক্যারিয়ার ব্যাগ থাকে আমাদের হাতে, এবং এই ক্যারিয়ার ব্যাগকে এই কখনো কখনো একবারে ধরে ধরে তো নেওয়া যায় না, তো এভাবে ধরে একটু উঁচু করে এখানে রাখলাম, আবার উঁচু করে আরেক জায়গায় রাখলাম, এভাবে উঁচু করে করে জায়গাতে রেখে রেখে নেই। এরকম সিনারিও দেখেছো না? জি স্যার, করেছি আমরা। তাহলে এখন আমার প্রশ্ন যে এই সারফেসের সাথে টাচ করে থাকলে তো এখানে ফ্রিকশন আছে তাই না? তো ফ্রিকশনের তো দুটো ফ্রিকশন কোএফিসিয়েন্ট থাকে, একটাকে বলে মিউ কে, হ্যাঁ কাইনেটিক, আর একটা স্ট্যাটিক। তো এখানে মিউ কে না মিউ এস ব্যবহার হবে, এটা আমি জানতে চাই। বক্স এই এই ব্যাগ কিন্তু আমি মুভ করাচ্ছি, এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে। স্যার আমার মতে স্যার স্ট্যাটিক যেটা আছে ওইটা ইউজ মিউএস স্যার ব্যবহার হবে স্যার। মিউএস হবে। মিউএস কেন ব্যবহার হবে? স্যার এটা আমরা যখন তুলে অলরেডি তো তুলে ফেলি না, কিন্তু তুলা তুলা অবস্থা, এই জন্য যখন আমরা ওই যে চলার উপক্রম হয় এই জন্যই তো। স্যার মিউ কে হচ্ছে আপনার কাইনেটিক ফ্রিকশন মানে কোএফিসিয়েন্ট আর কি। আমরা যখন তল বরাবর কোনোটাকে মোশন করতে যাব, গতিশীল করতে যাব, তখন মিউ কে ইউজ করতে হবে। আর এখানে তো আমরা তল বরাবর না নিয়ে উপরে তুলে নিয়ে যাচ্ছি, এই জন্য মিউএস ব্যবহার হবে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এই ব্যাগটাকে যদি স্লাইড করাতাম, মানে ছেঁচড়ে ছেঁচড়ে সেটা সামনের দিকে যেত, তাহলে মিউ কে হতো, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। আর যদি ছেঁচড়ে না যায়, শুধু টাচ করে, জাস্ট টাচ করলো আবার অন্য জায়গায় গিয়ে টাচ করলো আবার টাচ করলো, এক্ষেত্রে মিউ এস থাকলো স্ট্যাটিক, তাই না? আচ্ছা হ্যাঁ, এই কনসেপ্টটাই ঠিক আছে, এটাই হবে আসলে। যে ব্যাগ দৌড়ালো কি গেল এটার কনসার্ন না, কনসার্ন হচ্ছে সারফেসের সাথে ব্যাগটা, মানে আরো ভাবে বলতে গেলে যে ব্যাগের পয়েন্ট গুলো সারফেসের পয়েন্টের সাথে, দেখো এখানে ব্যাগের পয়েন্ট সারফেসের একটা পয়েন্টের সাথে টাচ করেছিল, সেই পয়েন্ট সারফেসের অন্য পয়েন্টকে কিন্তু টাচ করেনি। এখানে কি হলো, ব্যাগের পয়েন্ট সারফেসের এই পয়েন্টকে টাচ করেছে, একটু পরে যখন তুমি টেনে এগিয়ে নিয়ে যাবা ব্যাগের এই পয়েন্ট সারফেসের অন্য পয়েন্টকে টাচ করবে একই ভাবে, জাস্ট এই এই কি বলে এটাকে,
এই ট্রান্সলেশনাল বা যেটাই বলো সেভাবে যাচ্ছে। আর সহজ সাপটা ভাষায় বলতে গেলে ফ্রিকশন করে করে সে যাচ্ছে, সারফেসের তলগুলো টাচ করে করে যাচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু ওরকম কিছু হচ্ছে না, এক্ষেত্রে ব্যাগকে রাখছি, ব্যাগ শুধুমাত্র ওই নির্দিষ্ট জায়গাগুলোতেই নির্দিষ্ট পয়েন্টগুলোকেই টাচ করতেছে। আচ্ছা, এক্ষেত্রে মিউ এস হবে, এটাই রাইট। আর এক্ষেত্রে মিউ কে হবে, এটাই ঠিক। এখন এই চাকার ক্ষেত্রে চাকা যদি রোটেট করে, হ্যাঁ, চাকা বা ডিস্ক রোটেট করে, এক্ষেত্রে মিউ এস হবে, রোটেট করবে মাথায় রেখো, না মিউ কে হবে? স্যার রোটেট করে কি ওইটা মানে ওইখানেই ঘুরবে না, রিভারটা পরিবর্তন করবে? যাবে, রোটেট করলে তো সামনে যেতেই হবে, যেহেতু সারফেস দিয়েছি। তার মানে গাড়ির চাকার মতো কেই হবে স্যার, গাড়ির চাকা হবে স্যার। স্যার মিউকে হবে। এখানেই হচ্ছে আমাদের কনফিউশন, বুঝছো? হ্যালো স্যার। হ্যাঁ বলো, মিউ এস হবে না মিউ কে হবে? আচ্ছা আরেকটা বলো, যদি এই চাকাকে তুমি এই ঘুরবে না, একদম শেষ টেনে নিয়ে যাও, তাহলে কি হবে? মিউকে। স্যার মিউকে হবে, আর প্রথমটা তো স্যার মিউ এস হবে স্যার। টাঙ্গাটার জন্য স্যার মিউ এস হবে, কারণ এখানে তো আমাদের মানে সারফেসের সঙ্গে যে টাচিং যে পয়েন্টটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, যে চাকা যখন তুমি টেনে শেষে নিয়ে যাবা মানে স্লাইড করবে, তখন কিন্তু এই যে টাচিং পয়েন্টটা, সেই পয়েন্টটাই সারফেসের সাথে লেগে আসে এবং ওইটাই একমাত্র ফ্রিকশন করে 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 সামনের দিকে যাচ্ছে, তার মানে এটা মিউ এস। আর এখানে যে কাজটি হয়েছে, যে টাচিং পয়েন্ট, সেই টাচিং পয়েন্ট কিন্তু উপরের দিকে সরে যাচ্ছে, আবার অন্য একটা টাচিং পয়েন্ট আসতেছে, এভাবে প্রতিবারেই টাচিং পয়েন্ট চেঞ্জ হচ্ছে, জাস্ট এই ব্যাগের মতো অনেকটা। হ্যাঁ, ব্যাগের ক্ষেত্রে যে ব্যাগ এরকম আছে, ব্যাগকে টাচ করে করে সামনের দিকে নিয়ে গেলাম, চাকার ক্ষেত্রে ঠিক তাই, যে পয়েন্টটা টাচ করে আছে সেই পয়েন্টটা কিন্তু এরকম মানে ছেঁচড়ে যায় নাই, হ্যাঁ, তাই না, ওরকম ভাবে ফ্রিকশন করে নাই, সেই পয়েন্টটা শুধুমাত্র টাচ করে চলে গেছে। অন্য একটা পয়েন্ট আবার পাশের পয়েন্টটা আসছে, টাচ করে চলে যাচ্ছে, টাচ করে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু মিউ এস। আর এটা হচ্ছে মিউ কে, তাই না, এটা হচ্ছে মিউ কে। ওকে, ক্লিয়ার এই বিষয়টা? যে চাকা যদি রোটেট করতে থাকে এবং সামনে এগোতে থাকে, কোনো স্লাইড না হয়, হ্যাঁ, কোনো স্লাইড না হয়, তাহলে ডাইরেক্ট মিউ এস। আর যদি চাকা শুধু স্লাইড করে, স্লাইড করে করে সামনের দিকে যাচ্ছে, মানে শেষে যাওয়ার মতো, টেনে কাউকে নিয়ে গেলাম, ওরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মিউ কে। আর যদি দুটো কাজই হয়, রোটেশনাল এবং মানে রোটেশনাল বলতেছি, হ্যাঁ রোটেশন স্লাইডিং, রোটেটিং আর স্লাইডিং, যে দুটো কাজ একসাথে হয়, সেক্ষেত্রে তো দুটো কাজই হচ্ছে, সেক্ষেত্রে মিউ কেই ব্যবহার করব। ঠিক আছে, এটা বুঝতে পারলা এই কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, কাজে লাগে আর কি। হ্যাঁ স্যার।